আমাদের অতিথির কাছে এবং আজকের প্রথম অতিথির কাছে আমরা যাচ্ছি তার ঘটনা শুনবো বলে। আজকে আমাদের প্রথম অতিথি যিনি, তার নামটা একটু প্লিজ, আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন। হ্যালো লিসেনার, আমার নাম হচ্ছে জয়। আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। অ্যাকচুয়ালি আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আঙ্কেল কিছুদিন আগে ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে শেয়ার করেন। আঙ্কেল এখন ঢাকাতে নেই, তিনি এখন তার ওয়াইফের সাথে পাবনাতে থাকেন। তো সরাসরি আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি অ্যাকচুয়ালি শুরু হয়েছিল প্রায় 5 বছর আগের ঘটনা। তো তিনি এবং তার ওয়াইফ একসাথে ঢাকাতে থাকতেন। তিনি একটি প্রাইভেট কোম্পানি জব করতেন আর তার ওয়াইফ একটি ব্যাংক জব করতেন আর কি। আচ্ছা। তো তারা অনেক থেকে চিন্তা করছিলেন যে ঢাকাতে একটি ফ্ল্যাট কিনবেন, তাদের সাধ্যের মধ্যে ফ্ল্যাট। ঢাকাতে কেনারটি বা নিজের বাসা করে থাকতে চায়। তো তিনি যা করলেন হচ্ছে গিয়ে, তিনি প্রতিদিন পেপারের বিজ্ঞাপনগুলো দেখতেন, অ্যাডের বিজ্ঞাপনগুলো দেখতেন। তো তিনি কি করলেন হচ্ছে গিয়ে, তিনি একদিন পেপারে দেখলেন যে একটা জায়গায় লেখা ছিল সুলভ মূল্যে ফ্ল্যাট বিক্রয়। আচ্ছা। তো তিনি সেটা খুব ইন্টারেস্ট হলেন এবং তার ওয়াইফকে বিষয়টা জানালেন, আর তার ওয়াইফ সম্মতি দিলেন। তো তারা ওই পেপারে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল, মানে ফোন নাম্বারে কল করে আর কি। তো ফোন নাম্বারে কল করার পর তারা সেই মালিকের সাথে যোগাযোগ করে এবং তারা কোনো কিছু অ্যাকচুয়ালি ভেবে না চিন্তা করেই ফ্ল্যাটটি কেনার সিদ্ধান্ত নেয়, যেহেতু ছিল তাদের সাধ্যের মধ্যে। তো তারা ফ্ল্যাটটি খুব অল্প সময়ের মধ্যে কোন রকম ঝামেলা ছাড়াই কিনে ফেলে। তো মালিক যথাযথ সময় তাদেরকে ফ্ল্যাটের চাবিটা বুঝিয়ে দেয়। তো তারা হয়তো ভেবেছিল যে নতুন একটি ফ্ল্যাট, তাদের হয়তো আর কোনো প্রবলেম থাকবে না, ঢাকা একটি নিজের বাসা, তাদের ভিতরে একটা আনন্দের অনুভূতি ছিল অন্যরকম। আচ্ছা। তো কি করলো, যেটা হচ্ছে গিয়ে, তারা যখন ফ্ল্যাটটিতে প্রবেশ করে তখন ছিল সন্ধ্যাবেলা। তো আমরা যখন সাধারণত একটা নতুন বা অনেক পুরনো একটা ঘরে বা কিছু যখন খুলি, তখন যেমন একটা ভাবসা একটা গন্ধ বের হয় আর কি। তো সেই ফ্ল্যাটটি খোলার পর একটা ঠান্ডা বাতাস আঙ্কেলের গায়ে এসে লাগে, আর হচ্ছে গিয়ে একটা ভোটকা গন্ধ। তারা দুজনেই একসাথে জিনিসটা এক্সপিরিয়েন্স করে। তো ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড। তো এটা করার পর তারা আসলে ওইটা জিনিসটা ওইভাবে নেয়নি। তো তারা ভেতরে ইন করার পর তাদের ছোট বাচ্চা ছিল 4 বছরের। তো বাচ্চারা শুধু এগোর ওগোর করছিল খুঁজতে। তো যাই হোক, এভাবেই সময় যাচ্ছিল। তো আঙ্কেল প্রতিদিন অফিস থেকে এসে তার ওয়াইফকে নিয়ে মার্কেটে যেত এবং টুকটাক জিনিস এনে কেনাকাটা করতো এবং তাদের যে ফ্ল্যাটটি ছিল ফ্ল্যাটটি আর কি সাজাতো আর কি। তো এভাবে 2-3 সপ্তাহ হবে ফ্ল্যাটটি সাজিয়ে ফেললো আর কি। তো অ্যাকচুয়ালি তারা প্রবলেমটা গেস করলো কি, মানে প্রবলেম হচ্ছে গিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে তাদের ফ্ল্যাটটি প্রচন্ড রকমের ঠান্ডা হয়ে যেত। আচ্ছা। কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ছিল গরমের দিন। তো প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে আরেকটা ছিল হচ্ছে ভোটকা একটা গন্ধ পেত, খুব পচা একটা গন্ধ, মানে কোন একটা জিনিস মরে গেলে যেমন একটা গন্ধ বের হয়। তো তারা সেই গন্ধের উৎসটা অ্যাকচুয়ালি খুঁজে পেত না। তো তারা কি করতো, পাশে যে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করতো আপনাদের এখানে কোনো ইঁদুর বা পেড়াল বা কিছু মরেছে কিনা। তো তারা বলতো যে না, এরকম তো কিছু পাচ্ছি না, আপনারা হয়তো ভুল শুনছেন বা ভুল করছেন আর কি, ফিল করছেন। তো তারা আবার তাদের ফ্ল্যাটে চলে আসতো। তো তারা একই জিনিস আবার ফিল করতো। তো তারা কি করতো, ওই গন্ধটা দূর করার জন্য মাঝে মাঝে পারফিউম ইউজ করতো, মানে গন্ধটা একটু কমে যায়। তো যাই হোক, এভাবে চলছিল। তো এক রাতের ঘটনা, বিছানায় আঙ্কেল আর তার ওয়াইফ আর মাঝখানে তার বাচ্চাটা ছিল। তো আঙ্কেল হঠাৎ করে, রাত তখন 12:30 হবে, তার ঘুম ভেঙে গেল এবং তিনি একটা শব্দ শুনলেন যে কেউ পা টেনে টেনে তার বেডরুমের দিকে আসছে। আচ্ছা। পা টেনে হাঁটার শব্দ তার বেডরুমের দিকে আসছে এবং হয়তো তার হাতে বা কোনো ধারালো একটা কিছু বা কোনো ধাতু জাতীয় কিছু হবে, যা মেঝের সাথে ঘর্ষণ খেয়ে শব্দ হচ্ছে। আচ্ছা। এরকম জাতীয় একটা শব্দ হচ্ছে। তো যাই হোক,
শব্দ হচ্ছে, তো উনি উঠে বসলেন এবং তার ওয়াইফকে উঠে বসালেন এবং ডাক দিলেন। ওয়াইফ মানে উঠলো, উঠার পরে তো শব্দটা কিসের, তো তারা খুব ভয় পেল। তো শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো এবং তাদের একেবারে বেডরুমের কাছাকাছি চলে আসলো। তো তারা খুবই ভয় ভয় পেল। ভয় পাওয়ার পরে তারা শুধু দে কলিং গড সেভ আস। তো যাই হোক, তো এবার অনেকক্ষণ বসে থাকার পর মানে সাউন্ডটা আস্তে আস্তে আবার কমে যেতে লাগলো, মানে সেটা আবার পেছন দিকে চলে যাচ্ছে। তো আঙ্কেল কি করলো, আঙ্কেল আপনার উঠলো, সাহস করে উঠে দেখলো কোথাও কেউ নেই। তারপর সে হেঁটে হেঁটে আপনার দেখলো কোনো চোর টোর হবে কিনা। তো ড্রয়িং রুমের দিকে গেল। ড্রয়িং রুমে গিয়ে যে জিনিসটা দেখলো সেটা হচ্ছে গিয়ে কয়েকটা মানে মানুষের কয়েকটা কাটা আঙুল পড়েছিল মেঝেতে, আর কিছু ফোটা ফোটা রক্ত। তো ড্রয়িং রুমের ভেতরে তো সে মানে প্রচন্ড রকমের ভয় পায় এবং চিৎকার করে ডাকে, আসো দেখে যাও এটা কি। হ্যাঁ, তো তার ওয়াইফ আসার পরে দুজনেই একসাথে দেখে, সেটা একসাথে এক্সপিরিয়েন্স করে এবং স্টপ। তো যাই হোক, তো তারপরে এবং কিছুক্ষণ পরে প্রায় 2-3 মিনিট পরে তার চোখের সামনে আবার জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, তো তারা খুবই জিনিসটা শকে, কি হলো জিনিসটা। তো যাই হোক, তারা তখন শুধু সকাল হওয়ার অপেক্ষায় এবং তার ওয়াইফ বলে যে এখানে থাকা দরকার নেই, চলো কোথাও যাই। তখন ওই আঙ্কেল একটা উত্তরাতে একটা পরিচিত চাচার বাসা ছিল, সেখানে চাচার বাসা চলে যায় এবং চাচাকে সব শেয়ার করে। তো চাচা বলে যে দাঁড়াও, আমার একটা পরিচিত খুব ভালো হুজুর আছে, তো হুজুরকে পাঠাই বা হুজুরকে নিয়ে যাই, তো তিনি হয়তো জিনিসটা সলভ করতে পারবে। তো হুজুর গিয়ে হয়তো ওই জিনিসটা আপনার ফ্ল্যাটটিতে ভালো করে ভান টান দিয়ে দেন আর কি, যেন কোনো খারাপ কিছু ভিতরে প্রবেশ করতে না পারে বা কিছুর জন্য ক্ষতি না হয়। তো এরকম যাওয়ার পর প্রায় 1 সপ্তাহ পরে যখন তাদের ভেতর থেকে ভয়টা চলে যায়, কিছু স্বাভাবিক হয়, তো আবার সিদ্ধান্ত নেয় যে তারা তাদের আগের ফ্ল্যাটে করবে। তো তাদের আগের ফ্ল্যাটে যায়। তো এভাবে কিছুদিন চলতে থাকে, 3-4 সপ্তাহ চলতে থাকে। চলতে থাকার পর তো 3 সপ্তাহ পরে মনে হয় তো রাতের বেলা আঙ্কেলের ঘুম একটু পাতলা ছিল, যার কারণে রাতের বেলা মধ্যরাতে আঙ্কেলের ঘুম ভেঙে যায়। তো তিনি সেই আগের পরিচিত শব্দে তার ঘুম ভাঙে এবং সে শুনতে পায় যে সেই পায়ে টেনে টেনে কেউ হাঁটছে এবং ধাতব কোনো জিনিস হবে যেটা মেঝের সাথে ঘর্ষণের শব্দ হচ্ছে। তো শব্দটা আস্তে আস্তে বাড়ছে। তো তিনি তার ওয়াইফকে ডেকে তোলেন, তিনি ওঠে এবং দুজনেই আবার এক্সপিরিয়েন্স করে এবং তারা এবার কি করে, তারা এবার প্রচন্ড রকমের ভয় পায় এবং ভয় পেয়ে তারা দুজনকে ধরে একসাথে বসে থাকে এবং তাদের দৃষ্টি থাকে একদিকে যে ওই মেঝের দিকে, এই বেডরুমের দরজার দিকে কেউ ঢুকলো কিনা। তারা তখন একটাই চিন্তা করেছিল যে ভেতরে কেউ ঢুকবে, হয়তো তারা দেখবে যে তার হাতে ধারালো কিছু একটা বা তাদের পাটি করবে। তো যাই হোক, ওইটা দরজা পর্যন্তই আসে, বেডরুমের ভেতরে ঢুকে না। তারা শুধু বিছানার উপর থেকে ওই জিনিসটা ছায়াটা দেখতে পায়। আচ্ছা, তো ওই জিনিসটা ওইভাবে অনেকক্ষণ থাকে, তারা শুধু আল্লাহকে ডাকতে থাকে। যাই হোক, তারপর কিছুক্ষণ পরে থাকার পর ওই জিনিসটা আবার আস্তে আস্তে পেছন দিকে মুভ করে আর শব্দটাও আস্তে আস্তে কমে যায়। এক সময় তারা এমন অবস্থা হয় মানে বিছানা থেকে নামতেও সাহস পায় না। তারপর আস্তে করে কিছুক্ষণ পরে আর কি বিছানা থেকে নামার পরে মানে দেখে কেউ আছে কিনা, দেখে কেউ নাই, মানে সব শুনছেন। তারপর ওনার ওয়াইফ সিদ্ধান্ত নেয় যে এখানে থাকা যাবে না, চলো আমরা রাস্তায় যাই, অন্য কোথাও গিয়ে দাঁড়াই, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি হতে পারে। তখন তারা কি করলো, তারা রাস্তায় নেমে আসলো। আর তাদের রাস্তায় নেমে আসার পর তারা একটা চিন্তা করলো যে এখন রাতে কাউকে ডাক দিলে কেউ আসবে বা কেউ আসবে না, আর এত রাতে কেউ ডাক দিলে আসেও না, সবাই সবার সেফটিটা চিন্তা করে। তো তাদের ফ্ল্যাটটি ছিল আবার 3rd ফ্লোরে, যার কারণে তারা রাস্তায় দাঁড়িয়েই আপনার 3rd ফ্লোরের বারান্দাটা স্পষ্টই দেখা যায়, এপাশ ওপাশ দেখা যায়। তো তিনি তারা দেখলেন যে কিছুক্ষণ পরে যে একটা মহিলা ওই বারান্দায় এসে দাঁড়িয়েছে এবং মহিলাটা অস্বাভাবিক লম্বা। তারা খুব ভয় পেলেন এবং তারা অবাক হলেন যে তারা তো ঘরে লক করে এসেছিল, ফ্যান লক করে এসেছিল, তাহলে কিভাবে তিনি এসে মহিলাটার হাতে কিছু ছিল? হ্যাঁ, সাথে কিছু ছিল। তখনই ভয় পেয়েছে যে তার হাতে ছিল একটা ধারালো একটা জিনিস এবং ল্যাম্প পোস্টের আলোতে সেটা চকচক করছিল।
তারা বুঝতে পারছে যে কিছু একটা হয়তো হাতের ভেতর ছিল। তার মানে যে শব্দ তিনি তারা কয়েকদিন ধরে ফ্ল্যাটে পাচ্ছিল এবং ঘষে নেওয়ার যে শব্দটা হচ্ছিল, বোঝা যাচ্ছে যে এই মহিলাই সেই মহিলা। এবং নিশ্চয়ই তারা কোথাও গিয়েছিলেন এবং খোঁজ খবর নিয়েছিলেন এই সম্পর্কে, যে নিশ্চয়ই হুজুরের কাছে গিয়েছিলেন এরপরে, এবং সেই মহিলার সম্পর্কে জানার পরে নিশ্চয়ই ওই বাসার ভদ্রলোকের সাথে কাছেও জিজ্ঞেস করেছিলেন যে এই ঘটনা কি, মানে বাড়ি এলাকাকে জিজ্ঞেস করেছিলেন? না, বাড়ি এলাকাকে জিজ্ঞেস করেনি, মানে আগের যে মালিক ছিল তাকে জিজ্ঞেস করে, সেটাই বলছি যে মানে মালিককে জিজ্ঞেস করেছেন। এবং মালিক তখন কি বললেন, কেন তারা এরকম প্রতিদিন রাতের বেলায় কেনই বা এরকম আঙুল কাটা অবস্থায় দেখলেন এবং সেখানে রক্তের কিছু ফোঁটা, কেনই বা এই বৃদ্ধ মহিলাকে দেখলেন? নিশ্চয়ই এই বাড়িটার পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা কি? সেই গল্পটা হচ্ছে কি, তারা আসারও প্রায় 3 বছর আগে হয়তো হবে। তো একটা ফ্যামিলি আসে এবং সেই ফ্যামিলিতে একটা মহিলা ছিল। সেই মহিলা একটু অস্বাভাবিক আচরণ করতো এবং যার মাথায় অ্যাকচুয়ালি প্রবলেম ছিল। তো সারাক্ষণ সেই মহিলাকে মানে ছেকল বা রশি এগুলো দিয়ে বেঁধে রাখা হতো আর কি। তো মহিলা একটা কথা বলতো যে আমি যখন ছাড়া পাবো তোদের সবাইকে মারবো। তো বাসার লোকজন চিন্তা করতো যে পাগল, কি বলবে পাগল, আর তিনি বা কি করবে, ঠিক আছে। তো একদিন রাতে ঘুমিয়েছিল, তো ওই মহিলা ঘুম থেকে ওই মাঝরাতে ওই মহিলা কি করে, ওই যে কাজের মেয়ে থাকে, কাজের মেয়েকে ওই রান্নাঘরে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে মারে। তো ওই কাজের মেয়ে আবার চিৎকার করে, চিৎকার শুনে সবাই দৌড়ে আসে এবং দৌড়ে এসে দেখে যে মেয়েটা দাপড়াচ্ছে, মানে ততক্ষণে ডেট মারা গেছে। তো ওই মহিলা কি করে, ওই মহিলাকে ধরার আগেই ওই মহিলা আবার রামদা দিয়ে নিজের ঘাড়ে নিজে কোপ বসিয়ে দেয় আর কি। তো ওই মহিলাও সাথে সাথে, মানে দুজনেরই অপঘাতে মৃত্যু হয় এবং সেই মৃত্যুর কারণে এই বাসাটা অভিশপ্ত। এবং আমি একটা কথা শুধু বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি একটা কথা শুধু বলবো যে আসলে আপনি যে কোনো ধরনের এই ধরনের কোনো একটা মানে প্যারানর্মাল স্টোরি যদি শোনেন বা যে কোনো ধরনের এরকম হরর কোনো ফিল্ম যদি দেখেন, আপনি দেখবেন যে প্রথমেই লোভনীয় কোনো একটা অফার থাকে এবং প্রথমেই দুটো রাস্তা নির্ধারণ করা থাকে, যে একটি রাস্তায় গেলে আপনার খুব সহজেই আপনার প্রাপ্তি ঘটবে এবং একই রাস্তায় গেলে আপনার সেই প্রাপ্তি ঘটতে অনেকটা কষ্ট করতে হবে। সাধারণত ঘটনাগুলোতে এরকমই থাকে। এই যে ভদ্রলোক যার কথা আমরা বলছি, তিনি পেপারে একটা বিজ্ঞাপন দেখলেন বা কোথাও একটা বিজ্ঞাপন দেখলেন যে বাড়ি খুব কম মূল্যে একটা বাড়ি পাওয়া যাচ্ছে, এবং এই বাড়িটা পেয়ে তিনি যতটা খুশি হয়েছিলেন, শেষ হয়েছিল অবস্থাটা কিন্তু ঠিক ততটা অখুশি হয়ে। তো সাধারণত এই গল্পের মানে মোটামুটি এগুলো না একটা মানে ফর্মুলার মধ্যে আপনি চাইলে ফেলতে পারবেন যে এইরকম ধরনের একটা ব্যাপার ঘটে যায়, যে সবসময় দেখবেন যে শুরুর দিকে দুটো রাস্তা। আপনি সাধারণ একটা ঘটনার কথা চিন্তা করেন যে আপনার আজকে রাতেই ইচ্ছা করছে যে বাড়ি যেতে বা কোথাও যেতে, এবং আপনার মনে হয় আপনাকে তখন কেউ একজন বলবে যে এত রাত্রে বাড়ি থেকে বের হওয়া ঠিক হবে না, কালকে সকালে যেও। দুটো রাস্তা কিন্তু, একটা হচ্ছে কালকে সকালে গেলে আপনি যে অস্থির হয়ে গেছেন বাড়িতে যেতে, আপনাকে আরো কিছুটা সময় কষ্ট করে অপেক্ষা করতে হবে। আরেকটা হচ্ছে না, এখনই যাই না কেন, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। সবসময় আমরা মানে মোটামুটি তাড়াহুড়া করি বা সবসময় আমরা অতটা চিন্তা না করেই যখন সিদ্ধান্ত নেই, তখনই এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, দেখি এসএমএস এ কি বলছেন আপনারা। জ্যাকলিন আমাদের এসএমএস করেছেন নাটোর টিভি সেন্টার থেকে। হৃদয় আমাদের পাবনা থেকে এসএমএস করেছেন, ফার্স্ট গল্পটা তার কাছে অসাম লেগেছে। আমাদেরকে ইফতি সিলেট থেকে এসএমএস করেছেন, আজকে তার বার্থডে। সোহেল রানা আমাদের নড়াইল থেকে এসএমএস করেছেন এবং খুব ভয় লেগেছে তার কাছে ফার্স্ট স্টোরিটা। ফার্স্ট স্টোরি ওয়াজ রিয়েলি গুড এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং নিক্সন আমাদের কাছে এসএমএস করেছেন গোপালগঞ্জ থেকে, জিজ্ঞেস করছেন আমি কেমন আছি, আমি সবসময় ভালো থেকে সবসময় ভালোর দলে। জিয়াদ আমাদের রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে রাজশাহী থেকে বই কিভাবে কিনবো। আমরা ডেফিনেটলি জানাই দেবো যে রাজশাহী থেকে কিভাবে আপনি বইটি পাবেন, তবে সেই জন্য আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি এখনো পুরো প্রসিডিওরটা জানি না, তবে কালকে মেলায় যাবার পরে আমি নিশ্চয়ই জানতে পারবো যে কিভাবে কি করতে হবে না করতে হবে, এবং সেখানে গিয়ে নিশ্চয়ই মানে সব তথ্য জেনে যত দ্রুত সম্ভব আপনাদেরকে জানিয়ে দেবো। আমার ফেসবুক পেজে জানতে পারবেন অথবা রেডিও ফুর্তির ফেসবুক পেজে জানতে পারবেন, কিন্তু সমস্ত বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনারা বই আপনারা পাবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। সোহান আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন জিহাদ ময়মনসিং থেকে। আমাদেরকে তন্ময় এসএমএস করেছেন আমাদেরকে পারভিন। আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে যে আপনারা ঘটনাগুলো লিখে পাঠান। যারা অডিও ক্লিপ পাঠাচ্ছেন তারাও যদি লিখে পাঠান, তাহলে বছর শেষে আপনাদের ঘটনাগুলো সিলেক্টেড স্টোরিগুলো উঠে যাবে ভূত এফএম-এর বইয়ে। আমরা প্রতি বছরই বের করছি। সুতরাং আপনি যখন অডিও ক্লিপও পাঠাচ্ছেন, যদি কষ্ট করে সিলেক্টেড হবার পরে আপনি যদি আবার শুরুতে একটু লেখেন যে আপনারা আমার অডিও ক্লিপটি প্লে করা হয়েছিল এন্ড আমি তাই জন্য আমার সেই স্টোরিটা আপনাকে আবার লিখে পাঠাচ্ছি, আমরা সেটা প্রিজার্ভ করতে পারি এবং আমরা পরবর্তীতে বছর শেষে গিয়ে 21 বইমেলায়
আপনার গল্পটিও তুলে দিতে পারি আর সব গল্পগুলোর সাথে। যাই হোক, আমাদেরকে এছাড়াও প্রীতি SMS করেছেন বনশ্রী থেকে। ফার্স্ট স্টোরিটা খুব ভালো ছিল আমাদেরকে। আপনি সেকেন্ড স্টোরিটা আরো বেশি হিলারিয়াস, সো আপনি শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। সুতরাং আমি বলবো যে অবশ্যই মিস করবেন না। যাদের ঘুম আসছে প্লিজ ঘুমটাকে একটু সামনে রাখবেন, একটু কিছুক্ষণ জেগে থাকতে হবে, কারণ সেকেন্ড স্টোরিতে একটা বিরাট ধামাকা আছে। জিসান এবং রিয়াজ আমাদের মিরপুর 1 থেকে SMS করেছেন এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। নড়াইল থেকে শাহাবুদ্দিন আমাদের SMS করেছেন। SSC এক্সামের পড়া পড়ছেন তিনি। আমার মনে হয় এখন পড়াটাই উচিত। আমাদেরকে রহিসুল SMS করেছেন দুর্গাপুর থেকে, এবং আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছি SMS করেছেন। তিত আমাদের SMS করেছেন খুলনা থেকে। আমাদের SMS করেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন রেগুলার তারা SMS করেন। আমাদেরকে FH ডালিম SMS করেছেন হাজারীবাগ থেকে। রাতুল এবং সিলেট রাতুল মিরপুর DHS থেকে SMS করেছেন তিনি। আমাদেরকে মিজান SMS করেছেন এবং ভূত FM এর বইয়ে চিটাগং সিটিতে কি ভাবে পাবো। আমি সব এই যে একই কথা একটু আগেও বললাম, রাজশাহী যদি পাওয়া যায় ডেফিনেটলি চিটাগং এও পাওয়া যাবে। তুহা আমাদের সিলেট থেকে SMS করেছেন। আমাদেরকে শাহবাজ SMS করেছেন। আমাদেরকে হুসাইন বিনতে তাই না, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুজন সহ আরো অনেকে। আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপনারা লিখছেন। আমাদেরকে ইজাজ আহমেদ লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে ভূত FM এর সঙ্গে আছি, নিশ্চয়ই ফুর্তি অ্যাপের মাধ্যমে, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রফিকুল ইসলাম দিভার আমাদের SMS করেছেন, ভালোই লাগছে আমাদেরকে SMS। আমি কতদিন পরে যেরকম এত বেশি ভালো প্রশংসা পাচ্ছি বলার নাম, এটা সব মানে সমস্ত ক্রেডিট কিন্তু আমাদের গেস্টদের উপরে যায়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রেজার ইমরান হোসেন লিখেছেন, ভালো লাগছে খুব। আমাদেরকে এছাড়াও লিখেছেন যে ডোন্ট স্টপ ভূত FM লতিফ আহমেদ। আমাদেরকে আপনারা যতদিন পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত আমরা ভূত FM চালিয়ে যাবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জিনাত শাহরিয়ার জাহিন আমাদেরকে SMS করেছেন, আজকে ভালো লাগছে না তার কাছে এই মুহূর্তে। আপনারটা একদমই অন্যরকম লাগলো, এবং সবাই আজকের ঘটনাগুলো এবং আমার ঘটনা, প্রথম যে ঘটনাটা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং দ্বিতীয় ঘটনাটা তো অবশ্যই আরো বেশি আমি শুনেছি, যেহেতু সেহেতু বলবো যে অনেক বেশি সুন্দর। সেটা আপনার কাছে ভালো লাগবে কিনা আই ডোন্ট নো, বাট চাইলে আপনি শুনতে পারেন, আর না হলে জানি না। আচ্ছা, আমাদেরকে আরো অনেকে SMS করছেন, অনেকে কমেন্ট করছেন। আমি বলে দিই আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে করে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদেরকে ইমেল করতে, মানে যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, প্লিজ একটু শুরুতে লিখে দিবেন। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। যে গল্পটা পরবর্তীতে শুনবেন আপনারা, সেটা অনেক বড় একটা স্টোরি, সো মাঝখানে একটা ব্রেক নেই, তাহলে কোনো ঝামেলা থাকবে না। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, এবং যে ঘটনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেই ঘটনায় এখন যাচ্ছি। এবং এই ঘটনার সাথে জড়িয়ে আছে অনেক কিছু, জড়িয়ে আছে ভয়, জড়িয়ে আছে মৃত্যু, জড়িয়ে আছে মৃত্যুর পরবর্তী আরো কিছু মুহূর্ত। সো দেরি না করে সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে এবং শুনবো তার সেই দারুণ ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি কিছু ঘটনা নিয়ে। তো শুরুতেই দুজনকে ধন্যবাদ না দিলেই না, আমার আজকে রাস্তার সঙ্গী বিপুল এবং ইমরান দুজনই আজকে স্টুডিওতে এসছে আমার ঘটনা শোনাতে। আমিও একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে শুরু থেকে অনেক দিন থেকেই আমাদের কিছু কিছু পছন্দের মানুষ, যারা পছন্দের তালিকায় রয়েছেন, যারা আপনাদের ঘটনা শোনাচ্ছেন, তাদের ঘটনা আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই যে আপনাদের খারাপ লেগেছে। আশা করছি আজকেও খারাপ লাগবে না। রাসেল ভাই, তো যে ঘটনাটা বলবো তিনি আমার পেশেন্টেরই একজন রিলেটিভ। আমি ওনার ঘটনা আগে একবার শেয়ার করেছি আপনাদের কাছে। তো মুক্তিরই যে পেশেন্ট আসছিলেন আমার কাছে, তারই আরেকজন আত্মীয়, তার রেফারেন্স এসছে আমার চেম্বারে এবং আসার পরে, এবং সে আমার কাছে পারমিশন নিয়ে ঘটনা শেয়ার করে। তো তার সাথেই ঘটা 1989 সালে সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করব। তো 1989 সালে উনি যখন
দিনাজপুর থেকে ট্রান্সফার ওনার বাবা ঢাকায় আসেন, তখন আসে হচ্ছে কলাবাগানে, জায়গাটার নাম বলছি না, কলাবাগানে একটি বাসায় তারা ওঠেন এবং বাসাটির স্ট্রাকচার হচ্ছে দোতলা এবং নিচতলায় একটা দারোয়ান থাকে, কিন্তু নিচতলায় কোনো মানুষ থাকতো না। তো দোতলায় যখন তারা ওঠেন, তার মা বেঁচে ছিলেন না যখন আসেন। তো এবং একটা কথা বলি যে এই ঘটনা শোনার সময় মানে আমার মনে হয় যে ভালো ফিল করার জন্য প্রত্যেকে তো নিজের বাসার কথাটা চিন্তা করতে পারে, তাই না? নিজের বাসার ভেতরটা চিন্তা যদি করতে সবাই পারে। একটু ফিল করে যে বাসাটা এরকম হবে, তাহলে আমি Right. একটু স্ট্রাকচারটা বলে দিই। হ্যাঁ। তো বাসাটা এরকম ছিল যে বাসাটা দোতলা এবং পুরো ফুল ফ্লোর জুড়েই ওনারা থাকতেন। তো ওই বাসাটার মধ্যে 3টা রুম ছিল, 3টা বেডরুম ছিল। একটা বেডরুমে ওনার নানি থাকতো, একটা ওনার বাবা এবং একটা যে আমি যার ঘটনা বলছি সে, আর একজন বুয়া ছিলেন তাদের বাসায়। তো ঘটনাটা শুরু হয় 1989 সালে প্রথম উনি যখন ফিল করে। তো কলাবাগানের একটি স্কুলে সে পড়াশোনা করতেন, তখন তার বয়স ছিল রাসেল ভাই 16 বছর। তো যে সকাল সে বাসায় আসে, ওই দিন যেদিন ঘটনাটি শুরু হয়, ঘটনার শুরুর দিন সে বাসায় আসে, মানে বাসায় শিফট করার 1 সপ্তাহ পরে, স্কুলে ভর্তি হবার 1 সপ্তাহ পরে। তো সে ঘুমিয়ে পড়ে বাসায় আসার পরে, দুপুরের যে রেস্টটা সবাই নেয়। সে যখন ঘুম থেকে ওঠে ঠিক মাগরিবের আজান দিবে আগ পর্যন্ত, সবাইকে আবারও বলি মাগরিবের নামাজের ঠিক আজানের ঠিক 5 থেকে 10 মিনিট আগে সে এরকম জিনিসটা ফিল করতে থাকে যে তার খাটের পাশে কেউ নড়ছে। আচ্ছা। তো আমি আপনি যদি কেউ খাটের পাশে নড়ি, বুঝতে পারি যে কেউ আছে পাশে। তো সে যখন চিন্তা করলো আমার বাসায় আমার বাবা আসে রাত্রে 8টায়, আমার নানি অসুস্থ, সে হুইল চেয়ারে মুভ করে, রুম থেকে বের হতে পারে না, আর বুয়া আমার পাশে এসে শুবে না, তাহলে আমার পাশে কে? সে যখন চোখ খুলে পাশে ডান পাশে কাত হয়, সে বাম পাশে শুয়েছিল। কাত হওয়ার পরই দেখে যে তার মতো হুবহু একজন মানুষ তার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হেসে যাচ্ছে, তো যাচ্ছে সেম তার মতো। সেই একই ড্রেস পরা, ঠিক যেভাবে সে পা দিয়ে, মানে শুধু আপনার মিরর বসানো, বেডের মাঝখানে একটা মিরর বসানো। সে ওইটা দেখে এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন জ্ঞান ফেরে তখন সে তার বুয়াকে জিনিসটা বলে, বুয়া আমি এরকম দেখছি, বা যে সে জানানোর পরে বুয়া তার বাবাকে জানায় এবং সে তার বাবাকে জিনিসটা আবারও পরিষ্কার করে খুলে বলে। কিন্তু বাবা তো মানার মতো মানুষ না, সে এসব জিনিস বিশ্বাস করে না এবং বলে যে তোর এটা ঘুমের কারণে হয়েছে, তুই এখন থেকে দুপুরে ঘুমা বাদ দে, দুপুরে এমনিতেই ঘুমানো ভালো না। তো ঠিক 3 দিন পর ছিল শুক্রবার, জুম্মার নামাজ পড়ে বাবা আসলেন বাসায় এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো রুমে ছিল। তো তার বাবা দুপুরের ঘুমটা শেষ করে ঠিক আমি আবারও বলছি মাগরিবের নামাজের আগ মুহূর্তে তার যখন ঘুমটা ভাঙে, চোখ খুলে যখন বেডে উঠে বসে, তখনই দেখে যে বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে। কিন্তু ওই বাসার কর্তা হিসেবে তিনি একাই পুরুষ মানুষ ছিলেন, ওই বাসার কোনো পুরুষ মানুষ ছিল না। একজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে এবং উল্টো হয়ে। সে যখন সামনে উঠে, মানে হকচকিয়ে উঠে সামনে যায়, যার বলে আপনি কে? তো ফট করে লোকটা যখন ঘুরে তখন দেখে অপলক দৃষ্টিতে সেই তার মতোই একটি মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে দৌড়ে নিচে যায়। নিচে যে আপনার কর্মরত দারোয়ান ছিল তাকে বলে এই ঘটনা। তো দারোয়ান উপরে উঠে এসে দেখে কেউ নাই। তাহলে আমার মেয়ে যেটা দেখেছে সেটা কোনোভাবে মিথ্যা না, তো তুমি আমাকে বলো এটা সলিউশন কি? তো বলে যে আপনি এই কাজটা করতে পারেন, নতুন আসছেন তো হতে পারে এরকম কোনো সমস্যা, বা আপনি জাস্ট কারো মানে শরণাপন্ন হন। তো সে একজনের ঠিকানা দেয় ডেমরায়। তো ডেমরা এক হুজুরের ঠিকানা দেওয়া হয়। তো সেই হুজুরের কাছে যাওয়ার পরে তাকে খুঁজে পায় না, মানে সে ওই মুহূর্তে ওই জায়গায় ছিলেন না। তো তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে সাথে সাথে বলে যে আমি আপনাদের বাসায় যাবো, এবং কোনো কিছু বলার সুযোগও দেয় নাই যে কি ঘটেছে কি না, বলে চলেন। লোক তাদেরকে বলে চলেন, আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট। তো সে যখন আপনার কলাবাগান আসে পরে বাসায় ঢোকার সাথে সাথেই বলে যে আমি এই গেট দিয়ে ঢুকবো না। বলে যে না, কেন আপনি ঢুকবেন না? বলে আপনি আমাকে এই কলাপসিবল গেট দিয়ে না ঢুকে বাইরে বসার ব্যবস্থা করেন। তো বাইরে যখন সে বসে পুরো বাড়িটা চোখ বন্ধ করে ফিল করছিল, তখন সে বারবার মানে ওই লোকের দিকে যখন চোখ পড়ে, ওখানে ওই ফ্যামিলির সবাই প্রস্তুত ছিল, নানি আর বুয়া ছাড়া উপস্থিত ছিল ওই মুহূর্তে। তখন দেখে যে ওই লোকটি চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কি জানি পড়ছে এবং বারবার জিহ্বা বের করছে, হুজুরটা। তো এখন যেটা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে খুবই ভালো। এখন উনি যেটা করে, সে বলে যে আমি তো এই বাসায় ঢুকবো না, আমি এখন পুরো বাসা হাঁটবো পিছন দিয়ে। বলছেন তো সে ডান হাত যেদিকে ছিল সেদিক থেকে পুরো বাসাটা আস্তে 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 একটু পানি ছিটিয়ে বলে আমাকে আগে বলেছিল যে আমাকে একটা পানি দেন। তো পানিটা ছিটিয়ে সারা বাসা যখন ঘুরে তাদের কাছে আসার ওই মুহূর্তে তার রক্তবমি বের হওয়া শুরু করে হুজুরের। হঠাৎ করে রক্তবমি, এবং এমন রক্তবমি দেখে সবাই ভয় পেয়ে যায়। তো ধরে তাকে পাশেই একটা হসপিটালের কাছে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে লোকজন মুখ পাশ করতে করতে ওইখানে হসপিটালে তার মৃত্যু ঘটে। কর্তব্যরত চিকিৎসক বলে যে না, উনি বেঁচে নাই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওনার কোনো অস্বাভাবিক মৃত্যু না আসল ভাই, ব্লাড প্রেশার ছিল, আর কিচ্ছু ছিল না, কোনো প্রবলেম ছিল না, না হার্ট অ্যাটাক,
না ব্রেন স্ট্রোক, না কোনো ধরনের সিরেব্রাল হিমোরেজ বা কিছু বলেন যেন ইন্টারনাল ব্লিডিং যেটা হয় আমাদের শরীরের ভেতরে, এরকম কোনো কিছু না। আপনি একজন ডাক্তার হিসেবে আরো ভালো বলতে পারবেন সেটা, মানে সেরকম ধরনের কোনো কিছু আভাস পাওয়া যায়নি। তো ওনারা ওখান থেকে চলে আসে এবং তার আত্মীয় স্বজন এসে, মানে তার লোকজন এসে যখন তার ডেড বডি নিয়ে যায়, সে আর ওইটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না এবং কেউ তাকে একটা মাত্র কথাও জিজ্ঞেস করে নাই যে উনি কিভাবে ওনার এরকম হলো। তারপর বাসায় আসার পরে এরপর থেকে রাসেল ভাই শুরু হয় ঘটনার পর ঘটনা। এই হুজুর থেকেই ঘটনার পর ঘটনা। ওই ঘটনায় ঢুকছি আমরা। আমরা তখন বললাম, স্টার্টিং এ বললাম, ওই দিন রাতের বেলা রাসেল ভাই যেদিন হুজুর এসেছিল, সেই দিন রাতের বেলা হঠাৎ করে কাজের বুয়ার ঘুম ভাঙে রাত 2টার দিকে। ঘুমটা এরকম ভাবে ভাঙে যে কাজের বুয়াকে কেউ ডাকছে রুম থেকে। তখন বুয়া যখন ঘুমটা ভেঙে পরিষ্কার ভাবে জাগে, দেখে যে যার ঘটনা আমি বলছি তার নাম তুলি, তার রুম থেকে একটি শব্দ ভেসে আসছে এবং বুয়াকেই ডাকছে। বুয়াটি যখন দরজার কাছে যায়, দরজা দুবার নক করে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। আবার বুয়া মনে করে যে এটা তো ঘুমের মধ্যে হতে পারে, আমি আবার রুমে চলে যাই। এবং নক তখনও চলছে না, তখন রাসেল ভাই নক ছিল না। বুয়া তখন রুমে এসে পড়ছে। রুমে আসার পরে সে আবার যখন তার নিজের পজিশনে ঘুমোতে যায়, তখন আবারও সাউন্ড আসে নকের। ভেতর থেকে ডাকছে বুয়াকে, বুয়া এদিকে আসো, এরকম কিছু। তো সে যখন কাছে যায়, কাছে যাওয়ার পর দেখে যে শব্দ নাই, তো সে জাস্ট কৌতূহল বশত দরজাটা খোলার পরে তার পায়ের মধ্যে কিছু একটা আটকায়। তো সে যখন হাতের কাছে সুইচ ছিল, সে তো জানে, লাইট জ্বালানোর পর দেখে যে পায়ের সামনে তুলি পড়ে আছে। তুলির 3 দিন পর যখন হুশ আসে হসপিটালে তুলির, তো সে যখন শঙ্কামুক্ত হয় এবং ডাক্তাররা বলে যে এটা কোনো রিজন না, এমনি হয়তো বা কোনো কিছু তো দেখে ভয় পেয়ে গেছে। এবার তুলির কথা বলি। সে আপনার ওই দিন রাতের বেলা ঠিক বুয়ার ঘুম ভাঙার আধা ঘন্টা আগে তার ঘুম ভাঙে, বলে রাত 1টার দিকের ঘটনা। আর বুয়া তো বলতেছে বুয়ার ঘটনা অনুযায়ী রাত 2টার দিকে ঘটনা ঘটেছে। তো সে বলে যে রাত 1টার দিকে হঠাৎ করে আমি খুব জোরে শব্দ পাই, আমার ঘুম ভাঙে এবং শুনতে পাই যে আমাদের ওই রুম থেকে বুয়া ডাকছে। আমি দরজাটা খুলি, বুয়া চিৎকার করছে, কিন্তু দরজা খোলার সময় নিচ থেকে দেখি যে ড্রয়িং রুমের লাইটটা জ্বালানো। আমি যখন দরজাটা খুলে যখন ড্রয়িং রুমে ঢুকি, যে জিনিস দেখার জন্য রাসেল ভাই আমার নিজেরই বুক কাঁপছে, যে জিনিস দেখার জন্য আমি কখনো মানে বুঝি না এগুলি আমি দেখতে পারি কখনো, বা এগুলি মানুষ কি দেখে আদৌ, সে তার ড্রয়িং রুম ভর্তি কোনো ফার্নিচার নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই ড্রয়িং রুম ভর্তি লাশের পর লাশ, ডেড বডি স্তূপ আকারে। আপনি দেখবেন যে গাড়ি যেরকম আপনার যেখানে ঠিকঠাক করে স্তূপ আকারে রাখে মন নষ্ট গাড়িগুলা, ঠিক তেমনি ডেড বডিজ গুলা স্তূপ আকারে পুরো রুম ভর্তি। ওই জন্যই বললাম যে শুধুমাত্র ইমাজিন করুন যে এটা দেখার পরে সে সাথে সাথে তার রুমের দরজা লাগানোর পরে, যেটা আমি রাসেল ভাই আপনাকে বলি না, আসল টুইস্টিং ঘটনা যেটা আমি আপনাকে বলি নাই, সে যখন দরজা লাগানোর পর দরজা লাগিয়ে ভয় নজরের নিঃশ্বাস ফেলেছে, তখন তার বেডের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় এবং যার সারা শরীর থেকে রক্তই পড়ছে, শুধু রক্তই পড়ছে এবং হাসছে, যে দাঁতগুলো সব লাল লাল রক্তে আছে। এবং এত বিচ্ছিরি ঘটনা দেখে সে ওই মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো যখন হসপিটালে উঠে তখন তার বাবা বলে না, এরকম ভাবে আর কোনোভাবে থাকা সম্ভব না, আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। তো এই বাড়ির যিনি মালিক তিনি একজন ডক্টর, এবং যখন মালিককে বলা হয় যে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আপনাদের বাসায় শুক্রবারে দাওয়াত রইল। শুক্রবারে যখন দাওয়াত দিলেন, ওই লোকটি তাদের বাসায় আসে এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাকে বিষয়বস্তু সব খুলে বলেন যে এই ঘটনা আমরা ঘটছে আপনাদের বাসায়, আমরা এই বাসাটা থাকবো না। অ্যাডভান্স রিলেটেড কথাবার্তা বলতে আমার সামনে বুয়ার চিৎকার দিয়ে বুয়ার বলে যে তাড়াতাড়ি আমার কাছে রুমে আসেন, মানে তখন জাস্ট বাড়ি ছাড়ার কথা বললো। তো রুমে যাওয়ার পর দেখলো তার নানি, যে উনি তো মুভ করতে পারতেন না, হুইল চেয়ারে মুভ করতেন, বয়স অনেক ছিল। তো দেখলেন নানি মাথায়, মানে খাটের কর্নারে মাথাটা ঝুলে আছে, বিচ্ছিন্ন না, মানে মাথাটা ঝুলে আছে আর শরীরটা বেডের উপরে, চুলগুলো ঝুলছে। এই অবস্থায় পুরো নানির শরীরটা পুরাটা নীল হয়ে গেছে রাসেল ভাই, এবং হাত ধরে দেখলো যে নানির পা ধরে দেখলো যে নানি আর বেঁচে নাই। সে ছিল ওই মুহূর্তে, সেই নিশ্চিত করেন ব্যাপারটা, নানি আর বেঁচে নাই। ওই মুহূর্তে ওই দিনই নানিকে তারা হারায়। তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং হঠাৎ কোনো কজ নাই, কোনো কারণ নেই, হঠাৎ। তো এটা নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশনে না, যে নানির কবর দাফন শেষ করে আসার দিনের ঘটনা ওই দিনই আবার বলছি রাসেল ভাই, ওই একই দিনে রাতের বেলা যখন ওনার নানিকে কবর দিয়ে আসে, এবং রাতের বেলা যখন কান্নাকাটি করে ড্রয়িং রুমে আবার রাসেল ভাই হুজুররা কিন্তু আপনার কোরআন শরীফ পড়ছে। তো উনি তুলি যে রুমে ঘুমিয়েছিল, সেই রুমে ঘুম হঠাৎ করে রাত্রে 3টা, 3:30টার দিকে ভাঙে। আর কিছু হুজুর রাসেল ভাই ঘুমিয়ে পড়েছিলেন,
তো ড্রয়িং রুম থেকে কিছু হুজুরের কোরআন শরীফের সাউন্ড আসছে। এমন সময় একটি অদ্ভুত সাউন্ড আসে যে এই তুলি দরজা খোল। অদ্ভুত সাউন্ডটা তার নানির সাউন্ড, নারীর কণ্ঠের সাউন্ড। এই তুলি তোর দরজা খোল। সে ঘুম ভাঙে এবং সে আমাকে বলে যে আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমি শুধু সশরীরে সজাগ, আমার একটু অন্য মনস্ক ছিলাম না, আমি খালি নানির কথাই চিন্তা করছিলাম। কিন্তু ঘুম ভাঙার পর আমি পুরো ক্লিয়ার ভাবে শুনতে পাই নানি আমাকে ডাকছে, দরজা নক করে। প্রথমবার কে জিজ্ঞেস করার পরে প্রথম 2 মিনিট কোনো কথা বলেনি। এরপরে সে বলে এই তুই দরজা খোল। তখনই তার কান্নাকাটি, জোরে জোরে চিৎকার শুরু হয়ে যায় এবং বাসায় এসে বাবা রেস্কিউ করার পর বাবা আবার ঘুমিয়ে পড়ে। ঠিক ভোরবেলা ফজরের আজানের সময় আবার একটা চিৎকার কি রুমে যাওয়ার পর দেখে তার বাবার ঠিক একইভাবে মৃত্যুটা ঘটে, একদম মানে সেই একই দিনে একই বাসায় একইভাবে। জি। এবং তার মানে শকটা তিনি পেয়েছেন, তিনি 1 মাস কারোর সাথে কথাই বলতে পারেন নাই। তো আপনার পুরো বডিটা নীল হয়ে গেছিল একইভাবে। তো যিনি কথাটা বললেন তার অবস্থা তো বোঝেনি রাসেল ভাই কি অবস্থা। তো যখন সবকিছু নর্মাল হয়, সবাই তাকে বুঝিয়ে টুঝিয়ে নর্মাল করে 1-2 মাস পর যখন সেই বাসায় আপনার ফার্নিচার গুলো নিতে আসে রাসেল ভাই, একটা ফার্নিচারও নিতে পারে না কেউ, নট আ সিঙ্গেল ফার্নিচার, নড়তেই পারে না। সবচেয়ে আজব, প্রথমে 7 জন আসে, পরে 10 জন, পরে 50 জন, পরে 70 জন। তা বান্দা ওইখানকার আপনার একটা ফার্নিচার মুভ করতে পারে নাই। তো এখানে একটা আমি ইনভেস্টিগেট করতে যখন আমি এলাকায় যাই, সে যখন আমাকে ডাকে, সেই আশেপাশেই থাকে, আমি জায়গাটার নাম বলবো না, সে আমাকে বলতে বারণ করেছেন। তো আমি ওই এলাকায় যাই এবং ওয়ান অফ দা যে আপনার ফার্নিচার সরাতে এসেছিল সেখানে একটা পানের দোকান নিয়ে বসছে। তো তার সাথে পানের দোকানের ব্যবসায়ী, হ্যাঁ, ওখানে অনেকেই তাকে চেনে। তো সে আমাকে বললেন যে হ্যাঁ, আমি একটা আলমারি সরাতে গেছি, আমরা 4 জন মিলে সে আলমারি উঠাতে পারি না, অথবা 2 জন মিলে আলমারি উঠে ফেলি। যখন 4 জন মিলে পারি না, তখন 10 জন আসছে, তাও পারি না। শুধু লাস্ট মোমেন্টে যখন বাসাটা ছাড়ে তুলি, তখন সারা খালি তার জামা কাপড় ছাড়া কিছুই নিতে পারে না বাসা থেকে, কোনো ফার্নিচার নিতে পারে না। এটা কোনো ব্যাখ্যাও নাই। এবং ব্যাখ্যাটা কি আমি রাসেল ভাই লাস্ট একটু ক্লিয়ার করে বলি, যে দারোয়ানটা কাজ করতো সেই দারোয়ানটা ঠিক 2 মাস পরে, ওনারা বাসা যখন লিভ করে ঠিক 2 মাস পরে উনিও চাকরি ছেড়ে দেয়। কিন্তু দারোয়ানটা চাকরি কেন ছাড়ে, এই জিনিসটা তখন কাছেই স্কুলে পড়তো। তো দারোয়ানটার সাথে তার একদিন দেখা, সে অন্য বাসায় থাকে, অন্য বাসায় দারোয়ান হিসেবে আছে। সে বলে যে আমি প্রায় সময় বাসাটা ঠান্ডা পেতাম এবং ছাদের উপরে আমি কাউকে দেখতে পেতাম, কিন্তু বুঝতাম না এটা কি মানুষ না কিছু। তা আপনাদের সাথে এত বড় বড় ঘটনা ঘটার পরে আমি ভাবলাম যে এখানে থাকাটা সেফ না, আমি বাসাটা ছেড়ে দিই। স্টিল নাও যতদিন পর্যন্ত ওখানে অ্যাপার্টমেন্ট হয় রাসেল ভাই, ওই বাসাটা খালি ছিল। এখন ওখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অনেকে সবাই চিনতে পারে সেই অ্যাপার্টমেন্টের নাম, আমি বলবো না সেটা। আমি জায়গাটা গেস করতে পারছি কোন জায়গা দিয়ে যেতে হবে সেটা, এবং আমি ওই যদি এতক্ষণ পর্যন্ত বুঝি নাই। যখন আপনি অ্যাপার্টমেন্টের কথা বললেন তখন আমি বাসাটা একদম পরিষ্কার বুঝতে পারছি। অ্যাপার্টমেন্টে খুব বেশি দিন হয়নি, হয়তো খুব বেশি হলে 2-3 বছরের মধ্যে চলে, 3-4 বছর। রাইট, আমি বাসাটা চিনতে পেরেছি খুব ভালোভাবে। তার পাশে আমার একটা রিলেটিভের বাসা আছে, তো আমি তাকে জিজ্ঞেস করে আরো বেশি জানতে পারবো এই বিষয়ে। তো এখন এরপর থেকে তিনি জাস্ট একটু ফিনিশ করে দিই, তাকে একটু ধন্যবাদ জানাচ্ছি তার এত ডেয়ারিং একটা ঘটনা আমাকে শেয়ার করার জন্য। মূল ঘটনা যে উনি বলেছেন পরে খালার বাসায় থেকে বড় হন, পরে খালাই তাকে বিয়ে দেন, এবং ওই অ্যাপার্টমেন্ট না হওয়া পর্যন্ত পুরো জায়গাটা ওইরকম ফাঁকাই ছিল, কোনো ফার্নিচার সহই ছিল, কোনো মানুষ ছিল না। আচ্ছা, ফার্নিচার শহর ছিল। পরে সেটা সরাতে পেরেছে, তারপরে সরাতে পেরেছে কিনা সেটা তিনি জানার চেষ্টা করেন। তবে কি হলো, তারা বাসার থেকে ভেগেছে, খান থেকে বেঁচেছে। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষ তো নাকি? শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখি কি অবস্থা আমাদের SMS এবং আমাদের আর সবকিছু। আমাদেরকে দেখতে পাচ্ছি সানি খুলনা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফুলতলা থেকে তিনি SMS করেছেন। সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে অনেক বেশি। তাহা আল মাহমুদ আমাদের লিখেছেন চিটাগং থেকে, ঘটনাটি জোস ছিল। আমাদেরকে অনামিকা ফরিদপুর থেকে লিখেছেন ভাই স্টোরিটা অনেক ভালো হয়েছে। আদিব আমাদের SMS করেছেন, এবং তিনি মালিবাগ থেকে SMS করেছেন, চমৎকার ঘটনা। আমাদেরকে মনির জিহাদ আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে মিম খুলনা থেকে SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে দিতে হচ্ছে রাজীব বিএল কলেজ থেকে। সাইমা আজিমপুর গাজীপুর থেকে SMS করেছেন, তিনি ভয় পাচ্ছেন। আমাদেরকে এছাড়াও জিহাদ SMS করেছেন রাজশাহী থেকে। সেকেন্ড স্টোরিটার প্রশংসা নিয়েই সব গুলো SMS, সুতরাং নামগুলোই পড়ছি।
আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যুগল, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে মাটি ময়মনসিং থেকে, আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তুলিন, এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মৃদুল। আমাদেরকে তুলিনের এসএমএসটা পড়তে চাচ্ছি কারণ অনেকদিন পর তিনি ফ্রেন্ড মিলে তারা ভূত এফএম শুনছেন, লাইট অফ করে শুনছেন, অনেকদিন পর শুনছেন, মাঝে মাঝে শুনবেন, আশা করছি এরকম ভয় পাবেন এবং যদি রেগুলার শুনেন তাহলে প্রতিদিনই ভয় পাবেনই সে বিষয়ে আশা করি, নিশ্চিত করতে পারছি। কারণ আমরা এখন ঘটনাগুলো আরো বেশি, আরো অনেক মানে আমাদের চুজ করতে অনেক কষ্ট। যারা এখানে ঘটনা পাঠান তারা জানেন যে কতটা চুজ করতে আমরা মানে কতটা চুজি এখন আমরা। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সোম জ্যাকসন এসএমএস করেছেন কেরানীগঞ্জ থেকে, আমাদের এসএমএস করেছেন SH ডালিম। এছাড়াও আমাদেরকে মুহিব এসএমএস করেছেন মিরপুর 6 থেকে, রেজা আমাদের এসএমএস করেছেন পিরোজপুর থেকে, সোহেল রানা আমাদের এসএমএস করেছেন নড়াইল থেকে, এছাড়াও এসএমএস করেছেন ফেরদৌস ভূত এফএম অসম তাই লিখেছেন তিনি। আমাদেরকে এছাড়াও রিয়াদ ময়মনসিং থেকে এসএমএস করেছেন শিমু ঢাকা থেকে, অনেকদিন পর ছোট ভাইকে নিয়ে তিনি ভূত এফএম শুনছেন। শান আমাদের এসএমএস করেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে মনে হচ্ছে সবচাইতে এখনকার মধ্যে সবচাইতে ভালো ভূত এফএম এর যতগুলো এপিসোড সবকিছুর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে তার কাছে। রিজদি আমাদের এসএমএস করেছেন, রিয়াদ চৌধুরী আমাদের এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পরম, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি দিন ইসলাম নারায়ণগঞ্জ থেকে, এবং ভয়ে তিনি বেশ ভয় পেয়েছেন তা লিখেছেন তিনি। সোমা আমাদের এসএমএস করেছেন নড়াইল থেকে, আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, নামটা লিখেনি পড়তে পারলাম না এসএমএস। তোফাইল আমাদের এসএমএস করে লিখছেন নাইস স্টোরি। আদিম আমাদের পাবনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে রাজিত ময়মনসিং থেকে, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও আরো অনেকে আমাদের কিন্তু এসএমএস পাঠাচ্ছেন। আমি আরো একবার জানাই দিই, যারা এসএমএস করছেন, যারা এসএমএস পাঠাতে চাচ্ছেন তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে ফাহমিদা আহাদের কাছে। আমাদের কাছে প্রিন্স রেজা লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি অ্যান্ড ভূত এফএম। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কিন্তু লিখছেন ভূত এফএম টিভিতে সম্প্রচার করা যায় না। ভূত এফএম টিভিতে সম্প্রচার করা যায় না, আমরা কেউ টিভির মানুষ না ভাই, রেডিও নিয়ে অনেক ভালো আছি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি শারমিন আহমেদ চৈতি লিখেছেন এই যেগুলো এখানে দেখতে পাচ্ছি সেই কমেন্ট গুলো অনেক আগের। সো যারা ফেসবুকে কমেন্ট করতে চাচ্ছেন তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell, এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের কমেন্ট গুলো করতে পারেন এবং আপনারা জানাতে পারেন আপনাদের কথা। এবং আমি দেখতে পাচ্ছি যে সবুজ আহমেদ প্রজাপতি লিখেছেন ভাই ভালো লাগছে। এমডি জাকির হোসেন লিখেছেন ভেরি নাইস ভূত এফএম স্টোরি। আমাদেরকে আরাফাত ইসলাম লিখেছেন ভয়ে তিনি কাঁপছেন রীতিমতো। তা আমাদেরকে এছাড়াও আকাশ লিখেছেন যে আজকে মনে হয় অনেক ভয় লাগবে। আমাদেরকে তাসফিন লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা অনেক অনেক ভালো লেগেছে। এগুলো সব ফেসবুকে কমেন্ট পড়ছে, কিন্তু ইভানুল হক লিখেছেন দ্বিতীয় ঘটনাটি দারুণ ছিল। আপনারা ফেসবুকের বাকি যে সমস্ত কমেন্ট গুলো রয়েছে সেই কমেন্ট গুলো অবশ্যই নিজেরাই পড়ে দেখতে পারেন সেকেন্ড স্টোরিটার ব্যাপারে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে সেকেন্ড স্টোরিটা নিয়ে যে সেকেন্ড স্টোরিটা অনেক আমার কাছেই ভালো লেগেছে, এবং আপনারা নিজেদের বাসাটা একটু কল্পনা করলে আপনারাও দেখবেন যে কেমন ভীষণ ভয়ঙ্কর ছিল সেই ঘটনাটি। আমি আর একবার জানিয়ে দিই, ভূত এফএম এর 13 ডিগ্রি সেলসিয়াস, এটা তো দ্বিতীয় বই, আর প্রথম আরেকটা সেটা হচ্ছে যে বুক নাম্বার 13 যেটা প্রকাশিত হয়েছে অলরেডি, এবং জ্ঞান বিতরণী স্টলে আপনি এই বইটি পাবেন। স্টল নাম্বার হচ্ছে 5556। এই জ্ঞান বিতরণীতে চলে যাবেন বইমেলায়, বাংলা একাডেমিতে এটা, এবং সেখানে গিয়ে আপনি বইটা কিনতে পারেন। এবং বই না কিনলেও আপনি অ্যাটলিস্ট আমাদের সাথে দেখে বইটা নেড়ে ছেড়ে দেখতে পারেন আর কি। এবং আমাদের এই পুরো অ্যাড্রেসটাই দেওয়া আছে আমার পেজে এবং রেডিও ফুর্তির পেজে, সেখানে গিয়ে আপনি চাইলে দেখে ফেলতে পারেন যে কোথায় যেতে হবে আপনাকে আগামীকাল। এবং আমরা মোটামুটি বইমেলা শুরু হবার পর থেকে ইনশাল্লাহ সেখানে আছি। দেখা হবে আমাদের সবার সাথে, আমাদের পুরো টিমের সাথে দেখা হবে আপনাদের। সো চলে আসবেন কালকের বইমেলায়। আপাতত যেটা করবো সেটা হচ্ছে একটা বিরতিতে যাবো। আমার মনে হয় এত সুন্দর একটা ঘটনার পরে বিরতিতে গেলে, আপনাদের সবচেয়ে প্রিয় বিরতিতে গেলে আপনারা মাইন্ড করবেন না। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ব্রেকের মাঝখানে আপনারা যেটা করতে পারেন, ফেসবুকে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন এবং আমাদের এসএমএস পাঠাতে পারেন, এবং সেই সাথে সাথে ব্রেকে যে সমস্ত বিজ্ঞাপনগুলো আছে সেগুলো শুনতে পারেন। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ওয়েলকাম ব্যাক। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আগামীকাল যারা ভূত এফএম এর গত বছরের সেরা ঘটনাগুলো নিয়ে প্রকাশিত বই, যে বইটির নাম বুক নাম্বার 13, আবার ভুলে যাচ্ছি, বুক নাম্বার 13, সেটা যদি কিনতে চান বা সেটা যদি দেখতে চান বা সেটা যদি হাতে নিয়ে দেখতে চান, তাহলে চলে আসুন মেলায়। এবং আগামীকাল মেলার পর থেকে ইনশাল্লাহ আমি মাসুম আমরা থাকবো ইনশাল্লাহ সেখানে। এবং আপনারা বইটা নিয়ে আপনাদের সাথে আপনারা অবশ্যই মানে কেনাটা বড় কথা না, কিন্তু আপনারা এসে অবশ্যই আমাদের উৎসাহ দিবেন, সেটাই সবচাইতে বড় কথা। এবং আমরা চাই যে আপনারা উৎসাহ দেন। এবং আমি জানিয়ে দিই যে আমাদের বইটা কোথায় পাওয়া যাবে। আপনারা বাংলা একাডেমির যে মেলা প্রাঙ্গণ, সেখানে যাবেন, জ্ঞান বিতরণী, স্টল নাম্বার 55-56, 55-56 জ্ঞান বিতরণী। সেখানে গেলে আপনারা আমাদের বইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাল্লাহ। এবং আপাতত যেটা করবো সেটা হচ্ছে, আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা ফেসবুকে কমিউনিকেট করতে চান বা কানেক্টেড থাকতে চান, তারা চলে যান www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.russell। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনা শুনবো। এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ইমন আহমেদ, আমি বাসাবো থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। হ্যাঁ, আমার ঘটনাটা মানে শুরু হয়েছে 2013 23 রোজার দিক, ওই দিন থেকে আমার ঘটনাটা শুরু হয়েছে। তো আমি রাতে আমার এক কাজিনকে নামিয়ে দিতে যাই ওর বাসায়। তো যখন আমি নামিয়ে দিয়ে ব্যাক করছিলাম, আনুমানিক রাত 1:45 মতো ছিল ওই সময়টা। তো আমি মানে ওর বাড়িটা ছিল বাবুবাজার ব্রিজের ওই পারে, কদমতলী নামক একটা জায়গায়। তো আমি ওইখান থেকে রওনা দিয়ে আমি আমার বাসার দিকে আসতেছিলাম। তো ওই সময়ে আমি যখন দৈনিক বাংলা থেকে মানে টার্ন নিয়ে বিমান অফিসের যে 3 রাস্তার মোড়টা এই পর্যন্ত এসেছি, তখন আমি আপনার এই দুটি কুকুর, আমার মানে আমি একটা গাড়িতে ছিলাম, আমি নিজে ড্রাইভ করছিলাম। তো দুটি কুকুর আমার গাড়ির দুই পাশ থেকে আমার গাড়ির সাথে দৌড়াচ্ছিল। তো কুকুরগুলো স্বাভাবিক ছিল না, একদমই মানে অস্বাভাবিক ছিল, এবং হাইটে অনেক বড় ছিল কুকুরগুলো। তো আমি স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই এবং আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে আমি দ্রুত শাপলা চত্বর মোড়ে চলে আসি। ওইখানে কিছু রিক্সাওয়ালা দেখে আমি গাড়িটা স্টপ করি, আমি দেখার চেষ্টা করি যে আসলে কি এটা আসলে। তো আমি দেখি সেখানে কিছুই নেই। তো আমার পুরো শরীর কেমন জানি একটা ভার অনুভব করছিলাম আমি। তারপর আমি আর ওইখানে লেট করলাম না, আমি সাথে সাথে ওইখান থেকে রওনা দিয়ে আমি আমার বাসার দিকে চলে আসতে থাকলাম। তো আমি যখন ফ্লাইওভার মানে খিলগা ফ্লাইওভারের উপরে উঠি, ওইখানে এসে আমি যখন বাসাবো টার্ন নেব, তখন আমি আমার গাড়ির মধ্যে একটা শব্দ পাই। শব্দটা হচ্ছে যে যদি কোনো নখ দিয়ে কোনো কিছুকে মানে স্ক্র্যাচ করা হয়, এরকম একটা টাইপের শব্দ, এবং খুব জোরেই। এবং আমি না বুঝেই পিছনের দিকে মানে রানিং অবস্থায় পিছনের দিকে তাকাই, এবং গাড়িটি আনফরচুনেটলি সাইডে বাড়ি খায় একটা দেওয়ালের সাথে ওইখানে। তো আমি ভাবি আমার গাড়ি খুব ড্যামেজ হয়েছে। তো আমি গাড়ি থেকে নেমে আমি দেখার চেষ্টা করি, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমি মানে গাড়িতে মানে একটা কোনো মানে স্ক্র্যাচ ছিল না, এবং কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি গাড়িতে, গাড়ি একদম ঠিক আছে। তো আমি এটা দেখে আমি ভয় পাই প্রচন্ড যে আমার সাথে কি হচ্ছে এগুলো। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে রোজা শেষ হয়ে গেল, ঈদ শেষ হলো। ঈদের পরে ঈদের কয়েকদিন পরে আমার ফ্যামিলি বাসা থেকে বাইরে যাচ্ছিল। এই কথাটা আমি আপনাকে বলি না রাসেল ভাই, সব কথাগুলো আর কি বলতে পারিনি। তো ওনারা দুপুরে একটা লাঞ্চের দাওয়াত ছিল আমাদের মানে ফ্যামিলি রিলেটিভের বাসায়। তো সবাই চলে যায়, আমি বাসায় ছিলাম।
হঠাৎ করে বাসা থেকে সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে আমার সমস্ত শরীরে একটা ব্যথা অনুভব করতে শুরু করি, প্রচন্ড মাথার ভিতরে ব্যথা। মানে আমি এটা আগে কখনো ফিল করিনি, প্রথমবারের মতো? প্রথমবার একদম। আমি প্রচন্ড ব্যথা, এবং ব্যথা বলতে আমি শুধু গেটটা মানে আটকানোর পরে আমি জাস্ট ওইখানেই আমি শুয়ে পড়ি সাথে সাথে। এত ব্যথা ছিল, আমার মনে হচ্ছে যে আমার মাথার ভিতরে বোধহয় কিছু একটা আঘাত করছে এরকম। তো প্রায় 30 মিনিটের উপরে আমি ওইখানেই পড়েছিলাম। তারপর হঠাৎ আমার শরীর খুব হালকা হয়ে গেল এবং আমার শরীরে কোনো ব্যথা নেই, কোনো পাচ্ছিলাম না। আর রাসেল ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যখন প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম তখন আমি টয়লেটে একটা শব্দ পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার কেউ যদি মানে মগি দিয়ে আপনার থেকে পানি নেয়, আপনার বালতি থেকে পানি নিয়ে যদি কেউ ঢালে, এই ধরনের একটা আওয়াজ আমি পাচ্ছিলাম। তো ওই দিন এই ঘটনাটা ঘটার পরে আমি ওই সময় সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই, আমি বাসায় আর স্টে করি না। এর কিছুদিন পরে, জানুয়ারি মাসের কথা, রাতে আমি ডিনার শেষ করেছি, আমি ঘরে আমি গিটার প্লে করছিলাম। তো 12:30 হবে আনুমানিক। তো তখন আমি আপনার গিটার প্লে করছি, তো হঠাৎ করে আমার ঘরের লাইটটা অফ হয়ে যায়। ঘরে আমি একাই ছিলাম, তো আপনার লাইটটা অফ হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে হয়তোবা কারেন্ট চলে গেছে, কিন্তু আমি দেখলাম আমার অ্যাম্পের লাইন আছে, আমার প্রসেসরের লাইন আছে। তো আমি হঠাৎ করেই আমার ডান পাশে একটা চেয়ার ছিল, আমি ওই চেয়ারটার দিকে তাকালাম। মানে আমি এটা দেখার জন্য একদমই মানে ছিলাম না যে এটা আমি দেখতে পাবো বা এই ধরনের কিছু আমার সাথে মানে আমি দেখতে পাবো বা ঘটবে। তো আমি দেখছি ওইখানে একটা ফিমেল শেপ বসে আছে, এবং সেটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, এবং আমি দেখার সাথে সাথে আমি ওইখানেই বসে পড়েছি, আমার সমস্ত শরীর ভার হয়ে গেছে। দেন হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো, আমি আর কিছুই দেখতে পেলাম না। তো আমি ঘর থেকে সাথে সাথে বের হয়ে গেলাম এবং আম্মুর রুমে চলে গেলাম, আম্মুর পাশে গিয়ে আমি শুয়ে পড়লাম রাতে। তো রাতে খুব খুব মানে বাজে স্বপ্ন দেখলাম কিছু। তো এরপরে আমি কিছুদিন আমার রুমে আর আমি স্টে করিনি, আমি আমার আম্মুর সাথেই ঘুমাতাম। আম্মু আমাকে অনেকবার জিজ্ঞেসও করছে তুমি আমার সাথে কেন ঘুমাচ্ছ, আমি আম্মুকে বলিনি, কারণ হয়তো বললে আমার আম্মু বাসায় একাই থাকে, সাধারণত বাসায় আমাদের কেউ নেই, আমি আর আমার বড় ভাই আছে, দুজনই সাধারণত মানে বাসার বাইরেই থাকা হয় বেশি। তো যার কারণে আমি আমাকে ভয় বলিনি এই ব্যাপারটা, যে আম্মা যদি কোনো ধরনের কিছু ফিল করে। তো এরপরে বেশ কিছুদিন পরে আবার আরেকটা ঘটনা আমার সাথে ঘটে, সেটা হচ্ছে যে রাতে আমি ঘুমিয়ে আছি, আপনার ঘুমন্ত অবস্থায় আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি ফিল করছি আমার ঘরটা প্রচুর ওয়ার্ম, এবং আমি ঘরে মানে ওয়ার্ম, এবং আমি যা দেখলাম মানে এটা আমি আসলে দেখার জন্য একদমই ছিলাম না, যে আমি আবারও একজন দেখতে পেলাম কাউকে, যে ফিমেল শেপ, এবং সেটা আমার পরিচিত একজনের মানে ফেস। এবং আমি সেটা দেখে আমি মানে উঠে দাঁড়ালাম, এবং সাথে সাথে আমার মনে হলো আমার চোখের সামনে একটা ব্ল্যাক শ্যাডোর মতো কিছু। দেন আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেলাম রাতে। দেন সকালে নর্মালি ঘুম ভাঙলো। দেন এরকম ছোটখাটো প্রবলেম আমার সাথে ঘটছেই। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যেটা হচ্ছে যে আমি একদিন শো করে আসছি, 11টার মতো হবে সময়, আমি আমার বাসার নিচে আমি রিক্সা থেকে নেমে আমি উপরে উঠছি। তো আমি দেখলাম আমাদের যে দারোয়ান আমাদের বাসার, উনি দাঁড়িয়ে আছে এবং উনি আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি স্বাভাবিকভাবে নিয়ে মাথা নিচু করে আমি চলে আসলাম, কিন্তু যখন আমি সিঁড়ির সামনে আসলাম ওনার রুমটা ওইখানেই, আমি দেখলাম উনি ওনার খাটের উপরে উনি বসে আছে। এবং দেখে আমি বুঝতে পারলাম না যে এটা কি আসলে কি দেখলাম, এটা আসলে মানে এই ধরনের ঘটনা বারবার দেখা বা এই ধরনের কিছু যাকে আমি চিনি না বা হঠাৎ করে কেউ আমার সামনে আসছে, তো এই ধরনের প্রবলেম গুলো বরাবরই হয়ে যাচ্ছে। রিসেন্টলি ছোট্ট একটা বলি যে গতকালকেরই যে ব্যাপারটা ঘটেছে, আমি রাতে আমার কিছু ফ্রেন্ড আমার বাসায় ছিল, তো আমরা বসে সবাই কথা বলছিলাম একটা ব্যাপারে। তো আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছে যে ওই আপনার দরজার মধ্যে একটা নকের মতো একটা শব্দ, মানে ধাক্কা দিচ্ছে কেউ দরজাটা। কিন্তু অত রাতের বেলা আমার বাসায় আমার আম্মা আর ভাই দুজনই দুই রুমে ঘুমিয়ে আছে।
তো ওইখানে কেউ আসার মতো নাই। তো ওই আপনার এই এক্সপিরিয়েন্সটা করলাম। দেন আরেকটা এক্সপিরিয়েন্স যেটা ছোট, সেটা হচ্ছে থ্যাংক ইউ রাসেল ভাই। না বলেন, আপনি বলেন, বলে শেষ করেন। আচ্ছা, ওই ঘটনাটা হচ্ছে যে আমি কিচেনে আমি চা বসিয়েছিলাম, ওইটা মানে আমি রেখে আমি রুমে ফ্রেশ হই এবং ওইখান থেকে আমি কিচেনে গিয়ে দেখি আমার চায়ের ইটা মানে উপরে উঠেছে, কিন্তু চাটা পড়েনি, কিন্তু আমার গ্যাসের স্টোভটা বন্ধ। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি এই সমস্যার কোনো সমাধান পাননি সেটাও বুঝতে পারছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আবারও ডক্টর আলিফের কাছে। তার আগে কিছু SMS পড়তে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে খলিল SMS করেছেন আমাদেরকে রাজীব এবং লোপা রামপুরা থেকে ডক্টর আলিফ সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদেরকে নাহিয়ান SMS করেছেন এবং তিনি বলেছেন যে তার কাছে এখন যে স্টোরিটা, সেই স্টোরিটা তার কাছে ভালো লাগেনি, ফেক মনে হয়েছে তার কাছে। বিজয় আমাদের SMS করেছেন, উনি কিন্তু আপনার নিজের ঘটনাই বললেন, কিন্তু আমাদেরকে এছাড়াও SMS করেছেন হীরা মিরপুর 12 থেকে, এবং তার কাছে বলছেন যে তিনি লিখছেন যে ঘুম ধরছিল না, তাই আমি পড়তে পারলাম না, তার আগে চলে গেল। তিথি আমাদের খুলনা থেকে লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শামীম আমাদের SMS করেছেন এবং তামান্না SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি লিখেছেন রাসেল ভাই দারুণ হচ্ছে, এবং মিল্টন নরসিংদী থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন স্বর্ণ, এবং স্টোরি গুলো ভালো লাগছে তার কাছে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি নড়াইল থেকে SMS করেছেন সুস্মিতা বড়ুয়া বিএন স্কুল এবং কলেজ থেকে চিটাগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোজাম্মেল এবং সুইটি শুনছেন তারা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিম খুলনা থেকে সিথি, সেকেন্ড স্টোরিটা তার কাছে অসম লেগেছে। আমাদের কাছে দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হানি, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও সৃষ্টি, ফয়সাল SMS করেছেন, বাপ্পি ময়মনসিংহ থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কাশফিয়া, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রনি ফরিদপুর থেকে, আমাদের সাথে SMS করেছেন দেখতে পাচ্ছি মবিন গ্যান্ডারিয়া থেকে, এছাড়াও আমাদের সাথে SMS করেছেন দেখতে পাচ্ছি সাব্বির, এছাড়াও আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে বাহরাইন থেকে SMS করেছেন, কমেন্ট করেছেন ফেসবুকে মাসুদ রানা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সোহাগ রানা লিখেছেন খুব ভয় লাগছে তার কাছে। আমাদের কাছে তন্ময় সাফায়েত লিখেছেন দ্বিতীয় ঘটনাটি ভালো লেগেছে, এবং ডাক্তার আলিফকে অনেক ধন্যবাদ। আমাদেরকে মোহাম্মদ রাসেল আহমেদ লিখেছেন প্লিজ মেসেজটা পড়বেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরমান হোসেন লিখেছেন তিনি ভয় পেতে চাচ্ছেন। আমি সেকেন্ড স্টোরি যেটা ছিল সেটা শুনে যদি আপনি ভয় না লাগে বা ভয় না পান, তাহলে আমি আসলে খুব মানে হেল্পলেস ফিল করবো সেক্ষেত্রে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রন ফ্র্যাঙ্কেনস্টাইন লিখেছেন যে আচ্ছা তিনি অবশ্য তেমন কিছু লেখেননি, আপনারা ফেসবুকে দেখতে পারবেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এমডি আনোয়ার এখানে কমেন্ট করেছেন, এবং আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি তামিম সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান আমাদের পেজগুলোতে। আমাদের পেজগুলো হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutafm.russell। আমার স্পেলিংটি হচ্ছে RUSSELL। আমরা চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে, তার ঘটনা শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের SMS এ। আপাতত ঘটনায় যাচ্ছি। আলিফ, শুনি আপনার সেকেন্ড যে ঘটনাটা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ঘটনা শুরু করছি। দ্বিতীয় ঘটনাটিও আমার বেশ আগের ঘটনা, 1993 সালের ঘটনা বলবো। এর আগে যে ঘটনাটি পেয়েছি কিভাবে তার ওয়েটা একটু বলে দিই আপনাদের সবাইকে। রিসেন্টলি আমি একটু নারায়ণগঞ্জে গেছিলাম ফুপির বাসায়। তো নারায়ণগঞ্জ থেকে আসবার সময় আপনারা জানেন এখনকার রাজনৈতিক পরিস্থিতি যে এখন এত ট্রান্সপোর্ট পাওয়া যায় না। তো আমি কোনোভাবে রাস্তার মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়ে যাই, এবং সেটা একটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্স। তো আমি তার সাথে মানে অ্যাম্বুলেন্সে উঠি, বেশ ভালো ভাড়া দিয়ে উঠি ধানমন্ডি আসার জন্য। তো আমার সাথে একজন ওঠে, সেও আরেকজন কাস্টমার পায়। তো একসাথে বসে আসার সময় সে আমাকে বলে তো লাশের গাড়িতে বসে আছে, আপনাকে একটা ঘটনা বলি শুনবেন? তো অনেক বড়, তো রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাত্রাবাড়ি আসার আগেই তাদের ঘটনাটি শুনে ফেলি আমি। ঘটনাটি ঠিক এরকম যে উনি যখন আপনার স্টেশন মাস্টার ছিলেন উনি নরসিংদী যে স্টেশনটা আছে সেখানকার স্টেশন মাস্টার ছিলেন। আচ্ছা। তো 1993 সালে রাসেল ভাই এত ভালো ট্রেন ছিল না তখন, ম্যাক্সিমাম ট্রেন ছিল লোকাল ট্রেন আর কি।
তো ঢাকা থেকে আগত একটি ট্রেন আসার কথা ছিল রাতের 2:30টার দিকে। আচ্ছা, সে তখন স্টেশনে, এবং রাত 2:30টার দিকে ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে রাসেল ভাই। চারিদিকে প্রচন্ড বৃষ্টি, শুধু বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আশেপাশের লোকজন যে কজন ছিল সবাই ঘুমিয়েছিল, এবং যে লোকটি ট্রেন কন্ট্রোল করে, পতাকা নারী আমরা সবাই দেখেছি, সেই লোকটিকে সে পাচ্ছে না। তো সে তার রুমে গিয়ে সিগারেট নিয়ে এসে আবার প্ল্যাটফর্মে আসার পরে সে দেখতে পায় যে ইলেকট্রিসিটি চলে গেছে। তো ওই মুহূর্তে আস্তে করে একটি শব্দ তিনি বাম পাশে শুনতে পেলেন, যেখানে এমন হচ্ছে যে একটি ট্রেন আস্তে 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 করে তার সামনে এসে থামলো, প্ল্যাটফর্মের সামনে, তার সামনে এসে থামলো। তো এরকম কখনো হয়নি, তার 20 বছরের এক্সপিরিয়েন্সে সে এরকম কখনো দেখেনি যে একটি ট্রেন আসার আগে অনেক সিগন্যাল দেয়, হুইসেল দেয়, সামনে একটি লাইট থাকে। বাট এই ট্রেনটি মানে টোটালি অদ্ভুত, মানে কোনো কিছুই নেই রাসেল ভাই। উনি বলছে যে উপরে আল্লাহ নিচে আমি। ভাই, আমি যখন ট্রেনটা দেখি আমি আপনার ইঞ্জিন রুমে ঢুকি, যেখানে কোন ড্রাইভার থাকে। তো ঢুকে দেখে যে কেউ নাই, আসলে একটা লোকও নেই। সে যখন নামে প্রথম বগিটা চেক করে। এখন যেমন ট্রেনের একটা বগি থেকে একটা বগিতে যাওয়া যায়, ওই সময় এই ব্যবস্থাটা ছিল না, বন্ধ থাকতো, ক্লোজ ছিল। তো সে একটা বগিতে চেক করলো যে একটা মানুষও নেই। এর আগে একটা জিনিস আমি মিস করে গেছি রাসেল ভাই, ট্রেনটি আসার পর সে আধা ঘন্টা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, বা ট্রেন থেকে একটা মানুষ নামে নাই, ট্রেনটা ছাড়ছেও না, কিছুই ছাড়ছে না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। সত্য সে ট্রেনে একটা প্রথম বগিটা চেক করলো, দ্বিতীয় বগি চেক করলো, 6টা বগি ছিল ট্রেনের সাথে, এবং লাস্ট বগিতে যখন সে চেক করে দেখলো কেউ নাই, লাস্ট বগিতে সে যখন ঢুকে দেখলো একজন মানুষ বসে আছে। সে টর্চ মারার পর দেখতে পেল, এবং সেই মানুষটি একটি মহিলা মানুষ, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই বা এরকম স্ট্রাকচারও সে কোনো কিছু শো করছে না। তো সে খুব ভয় পেয়ে যায়, এবং ট্রেন থেকে নামতেই তার রুমে যায়, ওটা মানে বাঁশি নিয়ে আসতে আসে, দেখে ট্রেনটি এখানে নাই। তো আমাদের রেল লাইনে যদি ট্রেন লাস্টে যেতে থাকে, একটা ট্রেল তো আমরা পাবো যে চলে যাচ্ছে ট্রেনটা, এত তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিতে হবে, তারপর আস্তে আস্তে আগাবে, ফট করে তো চলে যাবে না। ওই ট্রেনটি আর পেল না, এবং তার 20 বছরের এক্সপিরিয়েন্স ওই দিন তার প্রথম ধাক্কা, যে এরকম কোন একটা ট্রেন দেখলাম যে ট্রেনটি এসে আমাকে ট্রেনে উঠালো, নামলাম, ট্রেনটি চলে গেল। আচ্ছা, এবং ট্রেনটির নামটি সে ভালো করে মার্ক করে রেখেছিল, আমি রাসেল ভাই বলি, রাঙা এক্সপ্রেস। লাস্ট 100 বছর লাস্ট বাংলাদেশে কোনো রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন ছিল না। তো সে অনেক অবাক হয়, এবং সে কাউকে বলতেও পারে না তার প্রফেশনের কথা, এবং সে নিজের মধ্যে রাখতে পারছিল না। তো এর মধ্যে কোনো কিছু হয়নি। ঠিক 1 বছর পর রাসেল ভাই, ঠিক একই দিনে 1 বছর পর, সেদিন পূর্ণিমা, আলো মানে সূর্য ছিল, চাঁদ ছিল রাসেল ভাই, সরি। তো আপনার সে প্ল্যাটফর্মে আবারও যাওয়ার পরে দেখে যে তখন ইলেকট্রিসিটি ছিল, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ছিল না, কিন্তু হঠাৎ করে একটি ট্রেন আসে। ট্রেনটি আস্তে 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 তার সামনে আসে, এবং ট্রেন থেকে রাসেল ভাই আগের মতো কোনো মানুষ নামে না, ঠিক একইভাবে আগের মতো খালি। তো সে আবারও ইঞ্জিন রুম চেক করলো, দেখলো কেউ নাই। আগের মতো একে একে প্রতিটি বগি চেক করলো, কেউ নাই। লাস্ট বগিতে সে যখন দেখলো, মানে উঠার সাথে সাথে দেখলো যে 6জনের মতো মানুষ বসে আছে, কিন্তু কারো মাথা সাথে নাই। 6জন বসে আছে, এবং সবাই জানালার দিকে কিন্তু বডি ফেস করে রাসেল ভাই, কিন্তু সে কোনো মাথা দেখছে না। এইটাই বলে ও মাগো বলে সে যখন ট্রেন থেকে নামতে যাবে, ওই মুহূর্তে ট্রেনটি এত জোরে ছেড়ে দেয়, সে আর নামার সাহস পায় না। আমি সারা শরীরে ফিল করছি, এটা স্বপ্ন তো হতে পারতো, কিন্তু না, আমি তো বাস্তব, আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে। এবং এত জোরে রাসেল ভাই, বাংলাদেশে আগামী 100 বছরের মনে এত স্পিডি ট্রেন আসবে না, তার ভাষ্য মতে। আমি এতদিন চাকরি করলাম, এরকম কোনো ঘটনাও শুনি নাই, তা আমার সাথেই ঘটতেছে। বাট এত জোরে ট্রেনটা যাচ্ছে, আমি ট্রেন থেকে নামতে পারছি না। আর ওই মুহূর্তে ওই লোক যারা ওই মুহূর্তে ট্রেনের বগিতে ছিল, তারা তার কাছে আসছিল, এবং তারা এত আস্তে আস্তে কাছে আসছে, এবং হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজের পর দেখা যায় যে সামনে যেসব বগিগুলো আছে সব লাইনচ্যুত হয়ে যাচ্ছে, এবং তার যে বগিটা পাশের খাদে পড়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার এটা। খাদ থেকে সে যখন উপরে ওঠে, একটু উঁচু জায়গা, মনে করে একটু টিলার মতো, রেল লাইন মানে রেল ট্র্যাকটা একটা টিলার উপরে, এরকম আর কি উঁচু জায়গা। সে যখন উপরে ওঠে, রেল লাইনের উপরে ওঠে, সে নিচে তাকিয়ে দেখে ওই ট্রেনটি নাই রাসেল ভাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, ওই যে মহিলাটাকে 1 বছর আগে দেখেছিল, সেই মহিলাটা তার দূর থেকে দেখছে যে ওই রেল লাইন ধরে দূর থেকে দেখে তার কাছে আসছে। এই দেখে সে ওই রেল লাইন ধরে উল্টো পথে দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে, মানে আমার শক্তি কি বেড়ে গেল নাকি আমি জানি না, এত জোরে দৌড়াচ্ছে। এবং দৌড়ানো অবস্থায় সে কিছু
সুগন্ধি বেল, নিশা নিচ্ছে, আর নাক দিয়ে যে কোনো আতরের গন্ধ এরকম কিছু একটা পাচ্ছে সে। এবং সে দেখে যে ওই যে ডিস্টেন্সের মানুষ, মানে যে মহিলাটা আসছিল তার দিকে, সে যত দৌড়িয়ে যায় তত ডিস্টেন্সের কাছে ওই মহিলাটা আসছে। আচ্ছা, একটা পর্যায়ে যখন তার শরীরের সব শক্তি চলে যায় এবং সে একটা জায়গায় বসে দেখে ওই মহিলাটাই আর নাই, তো মাথার থেকে ঘাম মুছে বাম পাশে জাস্ট রেলের পাতের উপর হাতটা রাখতে একটা হাত একটা উঁচু জায়গায় পড়ে। প্রথমে এত কিছু বোঝে নাই, কিন্তু এই চাঁদের আলোতে সে দেখতে পায় সে একটি মাথার উপর হাত রেখেছে। আচ্ছা, এই জিনিসটা ফিল করবার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সে কোথায় আছে রাসেল ভাই, এটা সবচেয়ে আশ্চর্যজনক। সে আছে ভারতে। আচ্ছা, ভারতে তার জ্ঞান ফেরে এবং আমাদের বাংলাদেশের লোকেরা তাকে যখন নিয়ে আসে, ভারত থেকে নিয়ে আসতে হয়। তো সবাই জিনিসটা এভাবে দেখে যে বর্ডার ক্রস করে সে চলে গেছে। এই জিনিসটা দেখে তাকে যখন বাংলাদেশে পেপারে আসছিল রাসেল ভাই, সে যখন বাংলাদেশে আসে, আসার ঠিক এক সপ্তাহ পর সে যখন সে যখন রিজাইন করবে, ঠিক এক সপ্তাহ পরে চিন্তা ভাবনার এক সপ্তাহ পর দেখে ওই যে নরসিংদী স্টেশনে তার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে, সেখানে একটি ছেলে কাটা পড়ে মারা গেছে। আচ্ছা, এক সপ্তাহ পর। এবং টাইমটাকে এরকম ভাবে ফিক্স করা, সে বাংলাদেশে আসার পরে ঠিক এক সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা দেখবে, এবং এই টাইমটা পুরাটাই ফিক্স করা নাকি তার জানা ছিল না। এবং সেই ট্রেনটা নরসিংদী থেকে নিয়ে চলে গেছে কোথায়, এবং যে ট্রেনটা আসলে কোনো অস্তিত্বই নাই। এবং আপনি বাংলাদেশের যারা ট্রেনে চলাফেরা করে, তখন এখন তো লাইন হয়েছে ঢাকা থেকে ভারতে যাওয়া, রাইট, তখন তো এটা ছিল না রাসেল ভাই। ভারতে গেল কিভাবে সে? তো তার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এই জিনিসটা, এবং সে যখন রিজাইন করে দেয় সে বলে আমি আর জীবনও এই কাজ করবো না, এবং সে নর্মালি অন্য কাজ করতে থাকে। এরপরে কখনো সে, এবং তার সাথে আপনার দেখা হয়েছিল এই কয়েকটা দিন আগে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তী ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট আবারও আসতে শুরু করেছে। রুবেল ময়মনসিংহ থেকে লিখেছেন নাইস স্টোরি। শান্তা আমাদের লিখেছেন আমার SMS পড়া হয় না, আপনি পড়ে ফেললেন আপনার SMS। নাজমুল আমাদের SMS করেছেন মেহেরপুর থেকে, অনেক ভালো স্টোরি, থ্যাংকস। রেডিও ফুড থেকে আমাদেরকে, রেডিও ফুড থেকে থ্যাংকস দেওয়ার কিছু নেই। বেসিক্যালি এখানে থ্যাংকস পাওয়ার যোগ্য হচ্ছেন তারাই যারা এখানে ঘটনা শোনাতে আসেন এবং যারা এখানে ঘটনা বলছেন। রাইস আমাদের SMS করেছেন, ভাইয়া খুব ডেঞ্জারাস স্টোরি, আমার খুব ভয় লাগছে। আমাদেরকে সালাম মুক্তাদির SMS করেছেন, সালমান মুক্তাদির SMS করেছেন, রাসেল ভাই ভূত এফএমের একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন না। আমাদের কাউকে আমরা আসলে দেখা, মানে আমরা ঠিক এমনিতেই আমরা চাই না যে আমাদের যে পরিমাণ গালাগালি শুনতে হয় রেগুলার, সো চাই না যে আমাদেরকে আপনারা দেখে আরো বেশি বেশি গালি দিয়ে মজা পান। সো দরকার নেই। অনেকে প্রশংসাও করেন, প্রশংসা সংখ্যাই বেশি, এবং সেটা সেই SMS গুলো দেখতেই পাচ্ছি, আপনারা ফেসবুকে গেলেও দেখতে পান। বাট আমার মনে হয় যে এটা যেরকম ভাবে চলছে এরকমই ঠিক আছে। আমাদেরকে আনজান SMS করেছেন সাভার থেকে, আজকের এপিসোডটা খুব ভালো হচ্ছে, থ্যাংকস। সাফা আমাদের লিখেছেন, ভয় পাচ্ছেন তিনি। আমাদেরকে সন্ধি SMS করেছেন খুলনা থেকে তিনি, এবং তার গার্লফ্রেন্ড আজকে একসাথে শুনছেন। আমাদেরকে শোয়েব SMS করেছেন ঝিনাইদহ থেকে, এবং অনেকদিন পর তিনি লাইভ শুনছেন। ফুয়াদ মিরপুর থেকে লিখেছেন যে সেকেন্ড এবং থার্ড যে স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। এবং আমাদেরকে আনিকা SMS করেছেন আমাদেরকে লামিয়া, এবং আমাদেরকে লিখেছেন যে কয়টা বই বের হয়েছে। বই তো দুটো বের হওয়ার কথা, আশা করছি কালকে দুটো বই হাতে পাবো কিনা আমি ঠিক জানি না, তবে পাওয়ার কথা। আমাদেরকে রিফাদ SMS করেছেন, এবং তিনি বলছেন যে একটু ভয় লাগছে। নড়াইল থেকে আমাদের নড়াইল ভিলেজ, যাক এতটুকু বলেছেন আমি ধন্যবাদ লিখেছি, একদম একটু ভয় লাগছে। ওকে, নড়াইল থেকে আমাদের SMS করেছেন শাহাবুদ্দিন, এবং আমাদেরকে SMS করেছেন নাজমা, SMS করেছেন আমাদেরকে রায়ান। আমার যেটা মনে হয় যে আপনার যদি ঘটনা ভালো লাগে তাহলে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া উচিত, খারাপ লাগলেও জানিয়ে দেওয়া উচিত। ভালো লাগে যেটা হয় সেটা হচ্ছে যারা এখানে ঘটনা বলতে আসছেন আপনারা সমস্ত পরিস্থিতি জানেন, কতটা রিস্ক নিয়ে কতটা কষ্ট করে স্টুডিও পর্যন্ত তাদের আসতে হয়, এবং ফেরার সময়ও গভীর রাতে তাদের ফিরতে হয়, ঘুম টুম হারাম হয়ে যায়। তারপর এখানে ঘটনা শোনাতে আসেন কি জন্য? ঘটনা শোনাতে আসেন কারণ তারাও ভূত এফএমকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, আপনারা শুনছেন, তারা ঘটনা বলতে আসছেন। সো এই যে প্রশংসা করছেন, এই প্রশংসা যেটা হবে সেটা হচ্ছে আরো অনেকে হয়তো উৎসাহিত করবে আমাদের এখানে আসার জন্য, এবং সেজন্যই পড়া। এটাতে আসলে কোনো ওভাবে লাভ নেই যে একজন প্রশংসা করছেন তাতে আসলে আমাদের কি যায় আসে। বাট যারা আসবেন এখানে তাদের হয়তো অনেক ভালো লাগার একটা কারণ হবে সেটা। এই মুহূর্তে আলিফকে নিয়ে এখনো কিন্তু অনেকেই লিখছেন, এবং এশা এবং
তার হাজবেন্ড তানভীর খুলনা থেকে লিখেছেন এবং তিনি ভাই তিনি এবং তার হাজবেন্ড দুজনে আমাদের সাথে রয়েছেন। ফাহিম লিখেছেন স্টোরিগুলো ভালো লাগছে আমাদেরকে, SMS করেছেন। দেখতে পাচ্ছি আরমান সহ আরো অনেকে আমাদের ফেসবুকের পেজেও কিন্তু দেখতে পাচ্ছি যে লিখছেন আব্দুল হাকিম রনি যে ভয় লাগছে আমাদেরকে। এছাড়াও হাবিব ফয়সাল লিখেছেন যে ব্রাদার ভূতের সাথে আছেন তিনি এবং মানে আমাদের সাথে আছেন আর কি, এবং ভূত FM শুনছেন, ভয় পাচ্ছেন আমাদেরকে। এছাড়াও বাদল লিখেছেন যে খুব ভালো লাগছে আজকে। MD তারিকুল ইসলাম স্বাধীন আমাদের লিখেছেন আলিফ ভাইয়ের ঘটনা খুব ভালো, এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন মিড লিখেছেন যে আজকে ভূত FM ভালো লাগছে আমাদেরকে। আমি অনেকদিন পরে আসলে ইনফ্যাক্ট এরকম আপনাদের মানে সাড়া পাচ্ছি, যেটা আপনারা খুব ক্ষণে ক্ষণে জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে। থার্ড স্টোরিটা ভালো লাগেনি আমাদের লিখেছেন MH অপু। আমাদেরকে দেখতে পাচ্ছি রাফাত লিখেছেন যে অনেক ভয় পেয়েছেন তিনি। আবির আহমেদ আরিফ আমাদের লিখেছেন যে তারা একসাথে ছাদের উপরে বসে ফ্রেন্ডরা শুনছেন আমাদেরকে। MD সাদনাম ইসলাম লিখেছেন রাসেল ভাই আমিও আছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদের সঙ্গে বাকিটা সময় পর্যন্ত থাকবেন। আমরা এখন যেটা করবো একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটু পরে। Mood FM. The night comes alive with driving force. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM-এ। এবং এখন কোনো কথা না বাড়িয়ে চলে যাবো একটা স্টোরিতে, যে স্টোরিটা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, কিন্তু স্টুডিওতে এই মুহূর্তে তিনি নেই, উপস্থিত হতে পারেননি। তার ঘটনাটা ছোট্ট একটা ঘটনা পড়ে শোনায় একটু। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই আশা করছি আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা, জানি না শ্রোতারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা সত্যি। আমি কোনো খারাপ কিছু হবার আগে তা টের পাই, মানে কোনো অশুভ কিছু হবার আগেই আমি আঁচ করতে পারি যে কিছু ঘটতে চলেছে। এমন অনেকবার হয়েছে যে আমার কোনো নিকটজন বিপদে পড়বার আগেই আমি তাকে সাবধান করে দিয়েছি। এসব সাধারণ ব্যাপার ভেবে আমি কখনো পাত্তা দেয়নি, কিন্তু গত কিছুদিন ধরে আমার সাথে যা ঘটছে তা কিছুতেই উড়িয়ে দেওয়া সম্ভব না। আমাদের বাসাটার পাশেই একটা থানা। থানাটি এত কাছে যে আমার ঘরের জানালা দিয়ে থানার এক অংশ দেখা যায়। তো প্রায়ই আমি ঘুম থেকে উঠে জানালা দিয়ে থানাটা দেখতাম। তো একদিন সারাদিন ক্লাস করে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। ঘুমের ভেতর অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম যে 18-19 বছর বয়সী মেয়ে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার মনে হচ্ছিল আমি ওকে বাঁচাবো, কিন্তু কোনো কিছুই করতে পারছিলাম না। মেয়েটা আমার চোখের সামনে মারা গেল। সকালে আমার ঘুম ভাঙল মিষ্টি কিন্তু তীব্র একটা গন্ধে। গত রাতের স্বপ্নের কথা আমি প্রায় ভুলেই গেলাম। আম্মুকে জিজ্ঞেস করলাম যে এত সুন্দর গন্ধ কোত্থেকে আসছে, তুমি কি রুমে কিছু স্প্রে করেছো? আমার প্রশ্ন শুনে আম্মু অবাক হয়ে বলল যে নতুন কেন, পুরনো স্প্রেটাই তো নতুন কেন, পুরনো যে স্প্রেটা আছে সেটা তো তিনি দেননি, এয়ার ফ্রেশনার যেটা আর কি। এবং আমি আরো অবাক হলাম যখন শুনলাম আম্মু নাকি কোনো গন্ধই পাচ্ছেন না। তো কেমন যেন একটু খটকা লাগলো আমার, এবং তাই আমি ছোট ভাইকে প্রশ্ন করলাম, তুই কি কোনো গন্ধ পাচ্ছিস? ও বলল যে না, পাচ্ছি না তো। উল্টে ও আমাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। তাই আমি একটু মন খারাপ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম আর দেখলাম যা আসছে তা দেখবো বলে আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম থানাতে অনেক মানুষের ভিড়, কে যেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রইলাম লাশটা দেখার জন্য। মানুষ কিছুটা দূরে সরে গেলে দেখলাম যে একটা মেয়ের লাশ। আর আমি যে মেয়েটাকে দেখেছি গত রাত্রের স্বপ্নে, সেই মেয়েটি সেটি। আমি সাথে সাথে সেন্স হারালাম, এবং পরে যখন সবাই জানতে চাইলো যে কি হয়েছিল আমি কাউকে কিছু বললাম না। কিন্তু এরপর থেকে প্রতিবারই আমার থানায় নতুন কোনো লাশ আসলে আমি মিষ্টি একটা গন্ধ পেতাম, এবং একই রকম গন্ধ আমি কখনো
কোথাও পাইনি, মানে এইরকম গন্ধ আমি আর কোথাও কখনো পাইনি। জানি ঘটনাটি খুবই অদ্ভুত, কিন্তু এটাই আমার জীবনে ঘটে যাওয়া চরম সত্য। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কাছে একটাই প্রশ্ন, যে আপনি কি লাশটা থানাতে গিয়ে মুখটা দেখেছিলেন, এবং সেটার জন্য কোনো অনুমতি লেগেছিল কিনা আমি ঠিক জানি না, তবে সেটা আমাকে অবশ্য পরবর্তী মেইলে আপনি জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আরো একবার আপনাদের জানিয়ে দিই, ভূত এফএম এর বই আসছে বই মেলায়, এবং আগামীকাল আপনি কিন্তু অবশ্যই বই মেলায় যেতে ভুলবেন না। বাংলা একাডেমি প্রাঙ্গণে জ্ঞান বিতরণী স্টল নাম্বার 556, অর্থাৎ 55 এবং 56, 55 এবং 56, সেখানে গিয়ে আপনি সংগ্রহ করুন বা দেখুন বা হাতে নিয়ে পড়ুন, বা যা ইচ্ছা আমাদের সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারেন। আমাদের যে বইটি এসছে সেই বইটির নাম বুক নাম্বার 13, চাইলে আপনি সেখানে যে দেখে আসতে পারেন বইটি। আমরা আগামীকাল মেলাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার নাম জানবো এবং তারপরে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আমি আকাশ, আমি আসছি ঢাকা বসুন্ধরা থেকে। ওকে, আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া না, ওর বাড়ি হচ্ছে হবিগঞ্জে। সে তার একটা কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়াতে ব্যাচেলর থাকতে চায় এবং ওইখানে থাকে। তো ওর একজন বড় ভাইয়ের সাথে সেখানে মানে থাকে। ওই বড় ভাইটার সাথে প্রায় 2-3 মাস থাকার পরে বড় ভাই হঠাৎ কাজের জন্য একটু ওই বাড়ির বাইরে যায় আর কি। বাড়ির বাইরে বলতে ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসে। আমি প্রথমে ওই বাড়িটার একটা বর্ণনা দেই। বাড়িটা হচ্ছে এমন, উত্তর এবং দক্ষিণে হচ্ছে ধান ক্ষেত এবং এর পূর্ব পশ্চিমে হচ্ছে ঘন জঙ্গল আর কি, একদম ঘন জঙ্গল বলা যায় আর কি। ওই দিক দিয়ে মানুষ যায় না সচরাচর। এবং ওইখান থেকে যে অন্যান্য মানুষগুলো হচ্ছে অনেক দূরে বসবাস করে, ওইখান থেকে যদি চিৎকারও দেয় কেউ তারপর ওই মানুষগুলো শুনতে পাবে না, এরকম একটা জায়গায় মানে বাসায় ওরা দুজন থাকতো বলতে ওই বাসায় কেয়ারটেকার ওইখানে থাকতো, এবং 3 মাস পর পর ওই কেয়ারটেকার চেঞ্জও হতো। ওই বড় ভাই যাওয়ার পরে তো বাসায় আমার ফ্রেন্ড একদম একা থাকার পরে মানে হচ্ছে যে তখন গ্রীষ্ম আসার আগে, বসন্তের পরে এবং গ্রীষ্ম আসার আগে হঠাৎ মানে ঝড় এবং তুফান। ওই ভাইটা যাওয়ার পরেই এমন ভাবে ঝড় হচ্ছে যে আশেপাশে যে গাছগুলো আছে একদম মনে হচ্ছে যে মাটির সাথে শুয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এরকম অবস্থা। আর ওই ফ্রেন্ডটা একদম থাইয়ে গ্লাস ছিল ওর জানালা, ওই গ্লাস দিয়ে দেখতেছে আর কি, এবং সে প্রচন্ড ভয় পাচ্ছে। সেই ভয়ের মধ্যেই হঠাৎ করে কে যেন ওর কলিং বেলে চাপ দিল এবং 2বার কলিং বেলটা বেজে উঠলো। কিন্তু সে মানে ভয়ে রুম থেকে বেরোতে চাচ্ছে না, যে আমি যাব, যদি অন্য কিছু হয় বা ডাকাত এরকমও হইতে পারে। তো সেই ভয়ে সে বেরোচ্ছে না। এর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার সেই কলিং বেল, সে আরো ভয় পাইলো। ভয়ের জন্য সে মানে কোনোভাবে বেরোতে চাচ্ছে না, আর মানে প্রচন্ড বজ্রপাত আর মানে ভয়ঙ্কর ধরনের সব শব্দ হচ্ছে। এর মধ্যে ওর বাসার ছাদে কে যেন মানে ধুপুর ধাপুর শব্দ করতেছে। কেউ যদি লাফায় তাহলে যে শব্দটা হয় ওইরকম শব্দ হচ্ছে। তারপর সাধারণত যে নাচে ঘুঙুরগুলো থাকে, ওই ঘুঙুরের যে আওয়াজটা হয়, ওই ঘুঙুরের আওয়াজটা হচ্ছে ছাদে। এই শব্দগুলো শুনতে পেয়ে সে আরো ভয়ে মানে একদম মনে হচ্ছে যে ও যায় অবস্থা, এই অবস্থা। তো শেষ পর্যন্ত সে কোনোভাবে দোয়া কালাম পরে সে টিকে রইল আর কি। অবশেষে সে তার পাশে একটা ছুরি ছিল, সে অন্য কিছু ভাবতেছে, আবার ভাবতেছে যে এরকম কিছু কিনা, ভূত টাইপের কিছু কিনা, এইগুলা নিয়ে সে একটা কনফিউশনে। আর অন্যদিকে সে প্রচন্ড রকমের ভয়ে মানে শেষ পর্যন্ত প্রায় 4টা 4:30টার দিকে বা 5টার দিকে হবে, সে মানে কোনো কিছু বুঝতে না পেরে সে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে আর কি। এই ছিল এই ঘটনাটা। ওর সাথে আরো একটা ঘটনা আছে, ওটা আমরা পরে শুনবো। আমি আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। আমাদের সিয়াম জামালপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন আল মামুন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন শেষ যে স্টোরিটা অসম লেগেছে তার কাছে। আমাদের কাছে ইমন লিখেছেন যে ফার্স্ট আপনাকে SMS করলাম কজ আমার ফ্রেন্ড আকাশ এখন স্টোরি বলবে। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি আরহান SMS করেছেন ঢাকা থেকে, যে রাসেল ভাই যে যাই বলুক মন খারাপ করবেন না, আমরা আছি আপনার সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এভাবে উৎসাহ দেওয়ার জন্য। আসলে আপনারা অনেক বেশি ইন্সপায়ারিং সবসময় আমাদের জন্য। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি FM সাইফুল SM গোপীবাগ থেকে লিখেছেন আমাদেরকে, আচ্ছা ভূত FM অনেক অনেক লাভ করি। আমাদেরকে সিফাত খুলনা থেকে লিখেছেন যে স্টোরিটা ফেক, আমি জানি না কোন স্টোরি কথা
কথা আপনি বলছেন, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি কি জানেন, সেটা হচ্ছে যে যিনি ঘটনা বলছেন তার ঘটনা আপনি সত্যি হিসেবেও প্রমাণ করতে পারবেন না, মিথ্যা হিসেবেও প্রমাণ করতে পারবেন না যে ঘটনাটা ঘটেছে তার সাথে রীতিমতন। আপনি অনেক জিনিস কিন্তু না দেখে বিশ্বাস করেন, কিন্তু অনেক জিনিস আপনার মানে হয় কি যে আমাদের খুব কাছের মানুষজন যখন কোনো ঘটনা বলে তখন আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু যে মানুষটি রেডিওতে এসে বলছেন, যাকে দেখা যাচ্ছে না, যাকে আমি চিনি না যাই না, তার ঘটনা স্বাভাবিক কারণেই মানে যদি আমি তাকে যদি বিশ্বাস করতে চাই তাহলে অনেক আসলে বড় মনের হতে হয় আর কি। তো সবাই সেটা নিচ্ছেন এবং অনবরত দেখতে পাচ্ছি যে আমাদের SMS ও করছেন সেই হিসেবেই। আমার কাছে মনে হয় যে আমি জানি যে বিলিভ করা আসলে ডিফিকাল্ট, আমি বিশ্বাস করতাম কিনা অনেক মানে সন্দেহ আছে, বাট সত্যি কথা বলতে কি আমি তাদের সাথে দেখছি এবং দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম করছি, আপনারাই আসছেন, আপনারাই ঘটনা পাঠাচ্ছেন, আপনারাই ঘটনা বলছেন। আমি বলি যে আপনারা যদি মানে নেগেটিভ কিছু বলেন, অনেকেই হয়তো মানে কি বলবো যে কষ্ট পান, তাতে সেই কষ্টটা দেওয়া অবশ্যই উচিত না। প্রত্যেকেরই মতামতের অবশ্যই মূল্য আছে এবং দিবেন অবশ্যই, কিন্তু প্লিজ মানে কাউকে হার্ট করে কোনো কিছু বলবেন না প্লিজ, এটা খারাপ হয়ে যায় খুবই। যাই হোক, আমাদের কাছে এশা এবং তার হাজবেন্ড তানভীর SMS করেছেন খুলনা থেকে। রাসেল ভাই, খুলনায় আউটডোর শো কবে হবে আমরা এখনো জানি না, তবে আমরা চেষ্টা করবো খুলনা কিছু এটা করার। রানা ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আসিফ, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাফায়েত হোসেন, এছাড়া আমাদের SMS করেছেন জিহাদ, SMS করেছেন আমাদেরকে ফয়সাল, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আচ্ছা, আর আমাদেরকে আরো অনেকে SMS করছেন এবং সেই সাথে কিন্তু ফেসবুকেও আমাদের এখানে লিখছেন যে ভয় পাই কিন্তু সোনার লোভ সামলাতে পারি না। জেরিন সুলতানা লিখেছেন, আহমেদ মুসা লিখেছেন খুব অসম লাগছে তার কাছে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি শিমুল তাউসিন লিখেছেন তারা একটা বিয়ে খেতে এসেছিলেন এবং তারপরে আমাদের সাথে রয়েছেন। মাহমুদুল হাসান রুবেল লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে স্বপ্নের ফেরিওয়ালা আমাদেরকে লিখেছেন যে এই পেজটা রিয়েল কিনা। ডেফিনেটলি এই পেজটা রিয়েল ভাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি দ্বিঘাত সমীকরণ লিখেছেন, ছাদে বসে তিনি প্রোগ্রাম শুনছেন। আমাদেরকে ইভানুল হক লিখেছেন, থানার ঘটনাটি তার কাছে ভালো লাগেনি। আমাদেরকে SM জিহাদ, এই যে ভালো লাগেনি পর্যন্ত ঠিক আছে, একদমই ঠিক আছে ভাইয়া। আমাদেরকে HR রানা লিখেছেন যে আজকের ভূত FM তার কাছে বেশ ভালো লাগছে, এত মানে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে, এবং আমাদের সাথে এখনো পর্যন্ত লাস্ট কিছু যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনার মধ্যে একটি ঘটনা রয়েছে ডক্টর আলিফের। তারপরে যদি সময় পাই তাহলে আমরা বাকি ঘটনাগুলোতে যাব। সুতরাং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং কোথাও যাবেন না। আর আজ যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আমার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই শুরুতে উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা দয়া করে অডিও ক্লিপ পাঠাবেন, অর্থাৎ ঘটনা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, RADIO.FOORTI ফুর্তি, অথবা চলে যান www.facebook.com/bhutfm, BHWTFM.RUSSELL রাসেল এই অ্যাড্রেসে। অনেক সহজ করে বলেছি এবং আশা করছি যে আপনারা সবাই এই পেজগুলো ভিজিট করবেন। আমরা চলে যাচ্ছি ছোট বিরতি, ফিরে আসবো একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive with driving force. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আলিফের কাছে, এবং ডক্টর আলিফ তার শেষ ঘটনাটি শোনাচ্ছেন আমাদেরকে। আরো একবার প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটি আমি যার ঘটনাটি বলবো সে আমার খুবই ক্লোজ একটি
বড় ভাই আর কি। জি। তো সে যখন 2007 সালে আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, তো পড়াশোনা করতে যাওয়ার পরে উনি যায় একটু সাবার্ব এরিয়াতে। আচ্ছা। আমি বলি আপনার, আমরা সবাই জানি পার্থের নাম সবাই শুনেছে অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়ার পার্থে সে যায়, ওইটা একটু সাবার্ব এরিয়া। তো যেই বাসায় সে থাকতে যায়, মানে পৌঁছানোর পরে তাকে ইনফরমেশন দেওয়া হয় যে এখানে তুমি থাকতে পারো। অনেক খোঁজাখুঁজির পরে সে একটি বাসা পায়, 3 তলা একটি বাসা, এবং 3 তলা লাস্ট 2টা ফ্লোরেই আপনার বাংলাদেশিরাই ছিল আর কি। তো 3 তলায় তার জায়গা মেলে। তো জায়গা মেলার পরে ওই বাসার যে বাড়িয়ালি অ্যাকচুয়ালি, তো সে তাকে একটি রুম দেয়। তো সেই রুমে থাকার মানে ওই বাসায় ওঠার ঠিক 2 সপ্তাহ পর থেকে রাসেল ভাই তার সাথে ঘটনা শুরু হয়, যেগুলি অ্যাকচুয়ালি সে কখনো এসবের মধ্যে বিশ্বাসী না। সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মানুষ। তো হঠাৎ করে যখন তার সাথে এরকম মানে অকল্পনীয় কিছু ঘটবে, রাসেল ভাই আপনি বুঝতেই পারছেন, আগে 2টা ঘটনা বলেছি, অকল্পনীয় ঘটনাগুলো যখন সামনে চলে আসে তখন মাথার অবস্থা ঠিক থাকে না। রাত তখন গভীর, হঠাৎ করে তার বিছানার পাশে খাওয়ার সাউন্ড আসছে। সে প্রথমে বোঝে নাই, হতে পারে যে পাশের রুমের কেউ হয়তো তার পাশে এসে খাচ্ছে বা কিছু, কিন্তু যখন সে ঘুমোতে আসে তখন দেখে বাসার সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। তো ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই। হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে এরকম যে তার পাশে বসে কেউ খাচ্ছে। খাওয়ার সাউন্ড সে জাগ্রত হওয়ার পরও পাচ্ছে, এবং লাইভ পাচ্ছে যে আমার পাশে এত জোরে সাউন্ড করে কে খাচ্ছে, কোনো কিছুই নাই। লাইট জ্বালানোর পর সাউন্ড ভ্যানিশ। এটা ছিল তার প্রথম আপনার ওই দিন প্রথম অভিজ্ঞতা, এরকম একটা মানে অকল্পনীয় জিনিস তার জীবনে। তো সে যখন এই জিনিসটা পাশের রুমের অন্য ফ্রেন্ডদেরকে জানায়, বাংলাদেশি সবার সাথে পরিচিত হয়ে যায়। তো জানানোর পর পাশের যে লোকগুলা ছিল তারা তাকে বলে যে এটা আর কিছু না, এটা তোমার হয়তো মনের ভুল, বা পাশে তো অনেক ছেলে পেলে ছিল, খেতেই পারে, তুমি এটাকে নর্মাল হিসাবে নাও। কিন্তু পরের দিনও কি একই, সে যখন ঘুম ভাঙে তখন তার ঘুম ভাঙার পর দেখে যে একইভাবে খাওয়ার সাউন্ড, কিন্তু দরজা খোলার পর দেখে যে কোনো সাউন্ড নাই, এবং কাছে মানে আবার রুমে আসার পর দেখছে না সাউন্ডটা চলে গেছে। এরকম চলে আসার মধ্যে রেগুলার কিছু না কিছু হচ্ছে। এবং ওই দিন পরে ঠিক 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে তার রুমের মধ্যে সেটা দেখতে পায়, সেটা হচ্ছে মানে বাজে একটা দুর্গন্ধ, এবং একটা লোক মানে সারা শরীর থেকে চামড়া খসে পড়ছে, এরকম একটা লোককে সে দেখতে পায়। এবং যখনই দেখে যে ভাবা যায় যে আমাদের ঘরের মধ্যে আমরা কেউ দেখলে কি করতাম, মানে উনি তো দৌড়ে বাসার যে কজন মানুষ আছে সবাইকে জায়গায় আশেপাশের মানুষগুলোকে যায়, স্বাভাবিক। রাত তখন গভীর রাত, এবং মানুষ তো কমপ্লেন করে যে ওখানে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে। যখন আসে তো পুলিশও চলে আসে, তো দেখে ওই বাসায় ইনভেস্টিগেট করার পর ওই বাসায় কোনো অ্যাবনর্মাল কিছু নাই, এবং কেউ কখনো অ্যাবনর্মাল কিছু পায়ও নাই রাসেল ভাই। হঠাৎ করে ইউনিভার্সিটি শেষ করে যখন সে বাসায় আসছে তখন সন্ধ্যাবেলা, খুবই নর্মাল ডে রাসেল ভাই, সে দেখতে পাচ্ছে যে হাতের মধ্যে গল গল করে রক্ত পড়ছে। মাথায় হাত দিয়ে দেখে তার মাথা থেকে রক্ত আসছে, কোনো ব্রুইজ নাই, কোনো ব্যথা নাই, কোনো ইনজুরি না রাসেল ভাই। রাস্তা থেকে হাঁটা অবস্থায় তার মাথা দিয়ে রক্ত আসছে। দৌড়ে বাসায় যায়, আয়নার সামনে যায়, যারা ছিল ওই মুহূর্তে তখন কেউই ছিল না, খালি বাড়িয়ালি ছিল এবং তার হাজবেন্ড ছিল, তখন তার বয়স্ক মানুষ। তাদেরকে তাদের দুজনকে যখন দেখায় তখন তারা বলতে থাকে যে এইটা তো কোনো ব্যথা নাই, মানে রক্ত যত মুছছে রাসেল ভাই ততই রক্ত পড়ছে। খুবই অবাক করার মতো অবস্থা। উনি এই অবস্থা থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর রাসেল ভাই ডাক্তাররা একবার রক্ত মোছার পর আর কোনো রক্ত বের হয় না। তো তার সাথে এরকম ঘটছে, সে বলে যে আমি জীবনেও কোনো কিছু বিশ্বাস করি না, অথচ এই জিনিসগুলোই আমার সাথে ঘটছে। সে আবার যখন বাসায় আসে খুবই নর্মাল অবস্থায়, মাথায় ব্যান্ডেজ করা, কোনো পেইন নাই রাসেল ভাই, নট আ সিঙ্গেল পেইন, মাথায় কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, কোনো ইনজুরির দাগও নাই, কিন্তু সে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসে। তো আপনার মানে বলতেছে যে আমি এরকম কখনো ঘটবে আমার সাথে কখনো কল্পনা করি নাই। এই জিনিসগুলা ঘটতে ঘটতে ওই দিন রাতের বেলার ঘটনা রাসেল ভাই, যেদিন আমি বলছিলাম যে ওনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সেদিন সারা রাত মানে সে ঘুমাতে পারে নাই। আচ্ছা। তো দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে একটা চিৎকারে। চিৎকারটি কয়েকজন মেয়ে মানুষের জোরে চিৎকার, খুবই জোরে চিৎকার। তার ঘুমটা ভেঙে যায় এবং সে কেঁপে ঘুম থেকে উঠে দেখে যে তার দেয়াল জুড়ে রক্ত, চারদিক থেকে মানে ঝর্ণার মতো রক্ত। আচ্ছা। এত রক্ত সে কখনো আগে দেখেনি। এখন অ্যাবনর্মাল একটা কিছু ঘটছে, সে তো এটা জাজ করতে যাবে না যে এটা রক্ত পড়ছে বা কি। সে দৌড়ে বাসা থেকে নেমে গেছে এবং বাড়িওয়ালাকে বলছে যে আপনি এই রুমে একদিন থাকেন, এক রাত থাকেন, আপনি টের পাবেন, তাহলে আপনার কথা বিশ্বাস করেননি। তো বাড়িওয়ালি তার কথা শুনে মানে তার উপর দয়া করে তাকে রুম চেঞ্জ করে দেয়।
রুম চেঞ্জ করে তাকে নিচ তলায় একটি রুম দেয় এবং তার রুমে তার সাথে ঘটার পরে অন্য ছেলেরা কেউ যেতে চায় না, ওই রুমটি খালি ছিল। আচ্ছা, তো রাসেল ভাই বেশি কথা বাড়াবো না, জিনিসটা ছোট করে নিয়ে আসি। সেদিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাক করছেন। এই বৃষ্টির মধ্যে যে বাসায় তিনি থাকেন তার 200 গজ আগে, মানে 200 গজ আগে সে বাসাটা দেখতে দেখতে হেঁটে হেঁটেই যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে যে ছাদের উপর থেকে একজন ঝাঁপ দিবে অবস্থা। আচ্ছা, একজন মহিলা ছাদের উপর ঝাঁপ দিবে অবস্থা, সে দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করতে করতে অলরেডি ঝাঁপ দিয়ে ফেলেছে। আচ্ছা, সে সামনে যাওয়ার পরে যখন ডেড বডিটা ধরতে যায়, সে কাপড়টা সরিয়ে দেখে যে ওখানে কিছুই নাই। আসলে সে যেটা দেখলো সেটা কি, তার মাথায় সে কোনো কিছুই সে মিলাতে পারছে না। এবং যতই মানুষের কাছে আপনার এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করছে, যতই মানুষকে বলছে, সে বলছে না এটা তোমার কোনো ধরনের ভুল, তোমার হ্যালুসিনেশন। তুমি, আমরা জানি যে আপনার শিজোফ্রেনিয়ার পেশেন্টরা মাঝে মাঝে এসব জিনিসগুলা অনেক সময় লক্ষ্য করতে পারে। তো আমি চাই, উনি চাচ্ছিল যে আমি ডাক্তার দেখাবো। তো যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলে যে আপনি শিজোফ্রেনিয়ার পেশেন্ট না, শিজোফ্রেনিয়ার পেশেন্টরা নর্মালি কানের মধ্যে ফিস ফিস সাউন্ড খুব বেশি শুনতে পায়, তো আপনার এটা কোনো রোগ না, আপনি বেটার এই ওষুধগুলা খান এবং আপনি ঠিক হয়ে যাবেন। লাস্ট দিনের ঘটনা রাসেল ভাই, সে বাথরুম থেকে গোসল করে বের হচ্ছে, দরজা খুলেই দেখে যে তার রুম ভর্তি পানি। আচ্ছা, এবং আপনার গোড়ালি সমান পানি। হঠাৎ করে পানিটা লাল হয়ে গেল এবং নিচের থেকে একটি হাত উপরে উঠে আসছে। ওইটা দেখে ওই জিনিসটা পুরাটা হাত উপরে উঠার আশাকে সে নিচে নেমে গেল। বাসার সবাইকে ডেকে নিয়ে উপরে নিয়ে আসে পরে নর্মাল। সে নিজের মনটাকে টিকাতে পারলো না, কারণ যেগুলো সে দেখছে, যেগুলো ফেস করছে, সেগুলো আসলেই তার জন্য যৌক্তিক না, তার জন্য এটা সুইটেবল না। সে বলছে আমি থাকবো না এখানে। তারপরে চলে এসছে এখানে, সে বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা, ওই বাসা থেকে ওই লেন থেকে 2-3টা পরে লেন একটা বাসা নেয়, এবং বাসাটা আছে একতলা বাসা আর কি। যেদিন সে বাসায় ঢোকে, যদি সে থাকে ওই বাসায়, থাকা শুরু করলো, ওই দিনের রাতের ঘটনা। ঠিক ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত, আমি খুব ছোট করে বলে দিচ্ছি, গভীর রাত ঘুম ভাঙে, ঠিক সেই বাজে গন্ধ শরীর থেকে খসে খসে চামড়া পড়ছে, তার চোখের সামনে ঘটছে। সে বাড়ি চেঞ্জ করে কোনো লাভ হয়নি। আচ্ছা, সে ওই এলাকা ছেড়ে বাংলাদেশ আসার প্ল্যান করে, এবং 1 মাসের মধ্যে সে 1 মাসও টিকতে পারেনি। সে তার বাংলাদেশে এসে বাংলাদেশে আসার পরে কি আর কিছু করেছে? বাংলাদেশে আসার পর সে একটা জিনিস জানতে পেরেছে, যে ওই যে বাসার প্রথম সে উঠেছিল, সেইখানে যে হাজবেন্ডটা ছিল, সে হাজবেন্ডটা মারা গেছে। এটা কোনো রিজন না, এটা কোনো রিজন হতে পারে না, বাট বাংলাদেশে আসার পর তার সাথে এরকম কিছু আর ঘটেনি। হ্যাঁ, অনেকে এটা কিন্তু বলেন যে অনেক সময় দেখা যায় যে এমন কোন দেশ, যে দেশে যেতে হলে সমুদ্র পার হতে হবে আর কি, এরকম কোন জায়গায় গেলে হয়তো তারপরে কষ্ট করে সেই জায়গায় গেছে। অথচ তার সাথে কিন্তু রাসেলের অনেকগুলা রুমমেটস আছে, বাট তারা কখনো এসব জিনিস ফেস করে নাই। সেই কেন ফেস, সেই নিজে কেন ফেস করলো, এটাই তার কোশ্চেন। আলিফ, অনেক থ্যাঙ্কস। আজকে আলিফের ভূত এফএমে 4 বছর হলো, রাইট? 2011 সালের ফেব্রুয়ারিতে আপনি এসেছিলেন, এবং আজকে সেই হিসেবে 4 বছর হয়ে গেল, এবং 4 বছর ধরে ভূত এফএম এর সাথে আলিফ আছেন। খুব কম আসেন, মাঝখানে অনেকটা সময় বিরতি ছিল, এবং তারপরে আবারও আজকে এসছেন তিনি। সো অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি টুম্পা এবং রাকেশ আমাদের SMS করেছেন, এবং ঢাকা বংশাল থেকে আলিফ ভাইয়ের ঘটনা তাদের অনেক ভালো লেগেছে। দেবাশিস আমাদের লিখেছেন যে এইটা খুব ভয়ের। আমাদেরকে রূপন ইসলাম মিরপুর 6 থেকে লিখেছেন যে ভূত এফএম শুনলে খুব ভয় লাগে, না শুনলে কষ্ট লাগে, কি করবো বলেন তো? আমার মনে হয় যে একটু ভয় পেলেও শোনাই উচিত আমাদের। এছাড়াও দেখতে পাচ্ছি যে SMS করেছেন এনাম, এবং তার কাছেও ভয় লাগছে। ডেভিল সুমন আমাদের এখানে SMS করেছেন। রাব্বি আমাদের SMS করেছেন পান্থপথ থেকে। এছাড়াও পল্লব নাটোর থেকে SMS করেছেন। আলিফ ভাইয়ের ট্রেনের স্টোরিটা আজকে বেস্ট স্টোরি ছিল। আমার কাছে অবশ্য আলিফ প্রথমে যেটা বলেছেন সেটা বেশি ভালো লেগেছে। মিম খুলনা থেকে লিখেছেন যে প্রত্যেকের স্টোরি জোস, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ডেভিল লিখেছেন, ডেভিল লামিয়া লিখেছেন খুব ভয় লাগছে তার কাছে। আমাদের কাছে নিশাত লিখেছেন যে ঘুমের সাথে যুদ্ধ করছি, তবুও ভূত এফএম এর সাথে আছি, আর বেশিক্ষণ আপনাদের কষ্ট করতে হবে না। ফয়সাল আমাদের SMS করেছেন, এবং লিখেছেন ডক্টর আলিফ রক্স। আমাদেরকে দেখতে পাচ্ছি
হাফিজ এবং তার ওয়াইফ জিসান লিখেছেন, এসএমএস করেছেন আমাদেরকে। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে লিখছেন শিমুল এবং আবির, তারা শুনছেন আমাদেরকে। রিয়াদ আমাদের এখানে এসএমএস করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও নাহিয়ান এবং আলিফ ভাই আসলেও জোস আমাদেরকে। নিশাত লিখেছেন যে রাসেল ভাই, আচ্ছা নিশাতের এসএমএসটা আমি পড়েছি একটু আগে। মিস্টার এ আমাদের না